হাউ টু আর্ন 50,000 টাকা ইউজিং মিডিয়া বাইং অর এনি কাইন্ড অফ স্কিল। এইসব নিয়ে কথা বলে গেট এক্সাইটেড। পুরো বাংলাদেশে মনে হয় আমার থেকে আর রাফাত ভাই থেকে বেশি অ্যাপ্লিকেশনস কেউ পায় না। আমাদের দুজনের কাছে পুরো বাংলাদেশের সবচেয়ে বড় পুল অফ। আপনি এই পর্যন্ত হাজার হাজার সেলস কলস করছেন, কয়েকটা টিপস বলেন যেটা দিয়ে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য খুবই ফোকাস করতে হয়। আমি ধরেন মাথায় চুল কিভাবে উঠে এই তেল আমি বিক্রি করবো। এখন যদি যার মাথায় অনেক চুল তার কাছে যদি আমি কলে যতই চেষ্টা করি কোনো লাভ নেই। আমার প্রি কোয়ালিফিকেশন থাকা লাগবে কার মাথায় চুল বেশি তার টাক বেশি বড়। ফলে আসার পর আমি যেটা ইউজ করি ইউজ এন এআই, ইটস কল্ড, এটা জাস্ট নোট নেয় না। সো ও নোট নেয় প্লাস ইটস লাইক এ রিয়েল টাইম অ্যাসিস্ট্যান্ট। দুইটা অ্যামেজিং ফিচার আছে এটার ভিতরে। একটা ফিচার হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন, সেটা শুনতে থাকে রিয়েল টাইম ও কি কথা বলতেছে। ধরুন আপনি একটু কোনো জায়গায় লস, আপনি জানেন না ওনাকে কি জিজ্ঞেস করবেন। সো ফলো আপ কোয়েশ্চেন বাটনটাতে ক্লিক করলো আপনাকে কোয়েশ্চেন দিয়ে 2-3টা তো কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারো ডিপেন্ডিং ওর সাথে মাত্র কি কথা হয়েছে। রিয়েল টাইমে কিন্তু জিনিসটা হইতে থাকে। আর জিনিসটা আপনার উপরে ওভারলের মতো থাকে, তো তারা বোঝেন আসলে কি আছে। প্লাস এমন একটা ফিচার আছে আপনি স্ক্রিন শেয়ার করলে ওটা দেখা যায় না, জিনিসটা সামনে এসে গেলে আপনি দেখতে পারবেন। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি করে দেখা দিব, 10,000 টাকা আপনাকে দিবেন, আপনি এত বাজে অ্যাডে। আমার ইন্টারনেট হচ্ছে ডিজিটাল পাসপোর্ট। তো আমি বাংলাদেশে বসে যদি আমি আয়ারল্যান্ডের কারো কোনো একটা প্রবলেম সলভ করে দিতে পারি, যেখানে তার পাউরুটি কিনতে 3 ইউরো লাগে, তাহলে সেটা বাংলাদেশে 15 টাকা লাগে, রাইট? তো এটা জাস্ট বোঝা লাগবে যে আমি বাংলাদেশে 10,000 টাকার জন্য করতেছি। 10,000 টাকা অনেক টাকা নাটাই বাংলাদেশে ই-কমার্স বিজনেস অনেক। উইল ইট বি ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন ইফ আই আস্ক ইউ হোয়াটস দ্য মোস্ট অ্যামাউন্ট ইউ পেইড সামওয়ান ইন আ মান্থ? আপনার কোনো এমপ্লয়িকে রেঞ্জে বললেই হবে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, সামওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড বি ইন্সপায়ার্ড। আপনার একজন এমপ্লয়িকে? পারফেক্ট, ওয়াও। সো আই মেড আ পোস্ট অন লিঙ্কডিন যে আমার এলিট পারফর্মার পডকাস্টে কাদেরকে চান। সো ওইখানে সবচেয়ে বেশিবার মনে আপনার নাম মানুষজন সাজেস্ট করেছে। অ্যান্ড দেন আই আস্ক মাই মেন্টর যে স্যার হোয়াট ডু ইউ থিঙ্ক ওমর শরীফ ইবনে হাই। সো আই আস্ক যে স্যার কাকে কাকে আনলে ভালো হবে। সো সেও আপনার নাম সবার আগে বলছে যে আই থিঙ্ক ইউ টু হ্যাভ মেনি সিমিলারিটিস। আমি জানি না এখনো কি সিমিলারিটিস, ইউ শুড ডেফিনেটলি হ্যাভ আ 1 hour কনভারসেশন উইথ হিম। সো আমি আপনাকে যখন নক করছি আপনি খুবই তাড়াতাড়ি আমাকে রেসপন্স করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। প্রথম কোয়েশ্চেন, আপনার লাইফে ওয়েন ওয়াজ দ্যাট মোমেন্ট যখন আপনার কাছে মনে হয়েছে যে আমি নীল নাফিস ঢাকাতে থাকি, আমি এখানে পড়াশোনা করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, বাট আই ক্যান বি সামওয়ান, বা আমি যে কাজগুলো করতেছি এগুলো মানুষের জানা উচিত। ওই মোমেন্টটা কখন আসছে যে ওকে আই এম অ্যান আউটলায়ার, বা আমি যেটা করবো হয়তো আমি মেবি একটা বিজনেস করবো, ওইটা কখন মনে হয়েছিল লাইফে? আমার কাছে মনে হয় এমন কোনো একটা ইউরেকা মোমেন্ট ছিল না আমার জন্য, যেদিন ধরেন আমি ভেবেছি যে না, আই হ্যাভ টু বি ডিফারেন্ট, আই হ্যাভ টু স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য ক্রাউড। আমার জন্য যেটা হয়েছে, আই থিঙ্ক আমি একদমই ওভার থিঙ্কার না। আই থিঙ্ক আমি সব কিছুকে ওভার সিম্পলিফাই করে ফেলি। সো আমার কাছে ওই সময় মনে হয়েছিল যখন আমি কাজ শুরু করি বা ভিডিও বানাই যে আই হ্যাভ টু স্টার্ট ডুইং সামথিং। সো আমি এটা ভাবি না যে আমি কোনো একদিন কী হবো বা আমি আরেকজনের থেকে একটু ব্যতিক্রম হতে পারবো নাকি। তো শুরু করাটাই আমার মেইন গোল ছিল। এটা কত সালে? দুইটা টাইমলাইন ডিফারেন্ট। যখন আমি কাজ প্রথমে শুরু করি, আসলে কাজ শুরুটাও আসলে কি দিয়ে ডিফাইন করবো, যেদিন প্রথম এডিট করা শিখছি নাকি যেদিন প্রথম ডলার কামাইছি নাকি যেদিন প্রথম টাকা কামাইছি? যেদিন আপনি প্রথম এডিট করা শিখছেন। যেদিন প্রথম এডিট করা শিখছি ওই সময় আসলে টাকা কামানোর জন্য শিখিনি, জাস্ট আই লাইক ডুইং ইট। ভাই ব্রাদার ফ্রেন্ডরা মিলে বাইরে গেছি, মনে হয়েছে কয়েকটা মোবাইল দিয়ে ভিডিও করছে, এটা এডিট করে ইনস্টাগ্রামে ছাড়লে ভালো লাগবে। কত সাল? 17-18? হ্যাঁ, 2017-18 দ্যাট উড বি দ্য ফার্স্ট যখন শুরু করেছি। বাট অ্যাগেন টাকা কামানোর জন্য শুরু করিনি, জাস্ট ছবি যেভাবে এডিট করে মানুষজন ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এভাবে শুরু করেছি। 17-18 থেকে ওয়েন ওয়াজ দ্য টাইম যখন আপনি ফার্স্ট ডলার পেলেন বা টাকা পেলেন? ফার্স্ট টাকা পেয়েছি হয়তো বা 2019-এ। একটা বড় ভাই ছিল, তাদের ইউনিভার্সিটির একটা, তারা থাকে না অ্যাসাইনমেন্টের মধ্যে একটা অ্যাড করা লাগে ওবিসির মতো, ওইটা একটা এডিট করে দিয়েছিলাম। ওইটা ছিল ফার্স্ট টাকা। ফার্স্ট ডলার কাম হচ্ছে 2020 সালে, যখন করোনাতে বাসা থাকে। এখন মনে করি না ফ্রিল্যান্সিং করা লাগবে। এরপর ওই সময় 20 সালে টাকা কামাই ডলার ফার্স্ট। 20 সালে, পারফেক্ট। সো 5 years from now, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনি যে যেটা বলতে চাচ্ছিলেন এখানে যে আপনার এরকম কোনো ইউরেকা মোমেন্ট ছিল না, কাজ করতে করতে প্রসেস অনুযায়ী সিন্স ইউ আর স্কিলড এনাফ ইট অটোমেটিক্যালি হ্যাপেন্ড। একটা সময় যে কথার কথা 2 Cents পডকাস্টে অনেক মানুষ দেখবেন কমেন্টে এখনো ভাবে যে মেবি দ্যাট 2 Cents পডকাস্টে নীল গিয়েছিল, অনেক মানুষ দেখেছিল, এই কারণে হয়তো নীল নাফিস এটা করছে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি, তারপরে যদি আপনাকে আর কেউ চিনতেছে না, কেউ আপনাকে ডাকতেছে না, আপনার বিজনেসও পড়ে গেছে, কিছুই হচ্ছে না, তাই আমি এটা মানতে পারতাম, ওয়ান হিট ওয়ান্ডার। বাট ওইটার পরে দে কল্ড ইউ 2 times মেবি, আরও একবার মনে হয়, আরও। তারপরে আপনি আপনার বিজনেস আরও ওখান থেকে গ্রো হয়েছে, ইউ আর ডুইং বেটার, আপনি অনেক জায়গায় টক দিচ্ছেন, ইউ আর ডুইং ইউর ওন শো অ্যান্ড মেনি থিংস দ্যাট ইউ আর ডুইং ওয়ার্কিং ওয়েল। ডু ইউ বিলিভ যারা ধরেন ভালো করতো, ইভেন্চুয়ালি করতো, অ্যান্ড আমি আসলে এটা গুছাই বলতে পারলাম না, বাট মেন পয়েন্ট এরকম ছিল যে একটা জায়গাতে আমরা একটা প্ল্যাটফর্ম পাই, বাট আমার যদি নিজের স্কিল না থাকে তাহলে আসলে আমি কিছু করতে পারবো না। আসলে হাউ ডু ইউ সি ইট অ্যাকচুয়ালি? জিনিসটা কি, আমার ধরেন কন্টেন্টের সাথে আমার বিজনেস একদমই কোরিলেটেড না।
কারণ আমি একটা ডিফারেন্ট মার্কেটেই সার্ভ করি। হ্যাঁ, আর লোকাল মার্কেটে যে আমি ভিডিও বানাই এখন পর্যন্ত আই ডোন্ট মানে অ্যাটলিস্ট এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন পর্যন্ত আমার কোনো প্রোডাক্ট নাই। সো আই ডোন্ট থিঙ্ক বোথ অফ দেম আর কোরিলেটেড, দুইটা পুরো আলাদা জিনিস। বিজনেসে যেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনি যেটা বললেন যদি কারোর ভিতরে সেই কোয়ালিটিসগুলো থাকে, যে স্কিলগুলো থাকে, অ্যাট সাম পয়েন্ট সেটা বের হবেই। ভিডিও বানানোর দিকে, কন্টেন্টের দিক থেকেও সেটা সেম। বাট আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। আসলে আপনি অনেক হার্ড ওয়ার্ক করছেন, অনেক চেষ্টা করছেন, তারপরেও কিছু সময় দেখা যাচ্ছে যে লাক আপনার ফেভার করা লাগে, আপনার টাইমিংটা প্রপার নাকি। যেমন আমি ধরেন আমার জন্য কন্টেন্ট বানানো ইজি, ফ্রিকশনলেস। আমার মতো আরো কয়েকজনের ভিডিও দেখা গেছে টু সেন্স অনেক হিট হয়েছে, কিন্তু অনেকের পার্সোনাল ব্র্যান্ডটা তো বড় হয় না, কারণ তাদের ধরেন এত ইনফ্রাস্ট্রাকচারটা রেডি ছিল না। এক্স্যাক্টলি। আমার জন্য রেডি ছিল কারণ কি, কারণ আমার ব্যবসায়ী এটা ভিডিও এডিট করা, ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট আমার জন্য ব্যাটে বলে মিলে গেছে। এই জন্য আমার জন্য এটি ইজিয়ার ছিল। বাট তারপরও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট এটা বললে ভুল হবে যে আসলে আমি জাস্ট অনেক চেষ্টা করে গেছি এই জন্য এটাই। আই থিঙ্ক লাক, টাইমিং সব কিছুর একটা ফ্যাক্টর আছে। আই থিঙ্ক সবাই কখনো কখনো লাকি হয়ে, ইউ হ্যাভ টু জাস্ট কিপ ডুইং ইট অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট দেখা যায় যখন ইউ আর লাকি অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন অ্যাজ ওয়েল, দুইটা একসাথে মিলে গেলে আসলে ছক্কা হয়। পারফেক্ট। সো হোয়াট ডিড ইউর ফার্স্ট জব টট ইউ? আপনি যেই প্রথম রিমোট জবটা করতেন এডিটিং এর, আপনি যেটা বলছেন ইউ মেড ইভেন 85,000 টাকা উইথ দ্য জব, আপনি কোনো এক জায়গায় বলছিলেন। অন মাই গুড মানে বেস্ট মান্থ বেস্ট $1,000, মান্থ, 1,000 সময় 82,000 থেকে 25,000 টাকা ছিল। এটা কিন্তু যারা অনেকদিন ধরে কাজ করতেছেন তারা জানবে 2020-21 সালে কিন্তু ইটস ওয়াজ নট দ্যাট ইজি। 20 সালে ওইরকম টাইমই তো, তখন কিন্তু $1,000 ওয়াজ নট ইজি। এখন যেমন ইনফ্লেশনের কারণে অনেক মানুষই কিন্তু ধরেন যে যার স্যালারি ওই টাইমে 40-45 ছিল, সে এখন 90 থেকে 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে সেম কোম্পানিতেই ইনফ্লেশনের কারণে, কিন্তু তখন কিন্তু ওয়াজ নট ইজি। সো হোয়াট ডিড ইউ লার্ন অ্যান্ড অলসো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ওই টাইমে বিদেশিদের সাথে কাজ করার কারণে? প্রথমে 2020 সালে আমি 25,000 টাকা কামাইতাম না, সেখান থেকে শুরু করি, আস্তে আস্তে দেখা যায় 22-এর দিকে হয়তো বা শেষের দিকে কামিয়েছি কিছু মাসে 85,000। বাট ওইখান থেকে মেইনলি যেটা শিখেছি সেটা হচ্ছে গিয়ে প্রফেশনালিজম আই থিঙ্ক। কারণ আমার জন্য, আমি মাত্র ম্যাট্রিক পাস করছি তখন, তা আমি একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আমি কখনো যাইনি। প্লাস এমন একটা এনভায়রনমেন্টে গিয়েছি যেটা হচ্ছে গিয়ে আমাদের থেকে অনেক ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কথা বলার ধরন ডিফারেন্ট। তো আমি আগেও কোনো জায়গায় বলেছিলাম যে দেখা যাচ্ছে আমি ভুল করছি কিন্তু সে আমাকে সরি বলছে। তো যে জিনিসটা হচ্ছে আই থিঙ্ক আমি শিখেছি মানুষজনের সাথে কথা কিভাবে বলতে হয়, ইম্প্যাথি কিভাবে দেখাতে হয়, আর একটু পেশেন্স বেড়েছে। আই থিঙ্ক ওয়ার্ক ফ্লো সিস্টেমস, ইটস ইটস যেহেতু অনেক বড় একটা কর্পোরেশন, যেটা বড় একটা কোম্পানিতে ছিলাম, আই থিঙ্ক তাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার ছিল যেটা এখনো আমরা প্রপারলি রেপ্লিকেট করতে পারিনি। এখন আমরা চেষ্টা করছি করার। আই থিঙ্ক আমার ফার্স্ট জব হিসাবে দ্যাট টট মি হাউ টু টক, হাউ টু মেনটেন ডেডলাইন্স অ্যান্ড জাস্ট কমিটমেন্টের সাথে কীভাবে ঠিক থাকতে হবে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমার প্রথম জব আমাকে অনেক হেল্প করছে। আমি এমন একটা জায়গায় ছিলাম, জাস্ট ফর দ্য অডিয়েন্স, কারণ অনেকে নীল নাফিসকে দেখেই পডকাস্টে আসবে, আমাকে চিনবে না, সো এই জন্য বলতেছি। আমার প্রথম জবে আই ওয়ার্ক ফর এ স্টার্ট আপ, অ্যান্ড স্টার্ট আপের তখন খুব গ্রোয়িং ফেজ ছিল 20 সালে। অ্যান্ড ওই সময় এমন ছিল যে আজকে ধরেন আমি কথার কথা একটা লাইভ করতে হবে, কে লাইভ করতে পারে? তন্ময়, ইউ ক্যান টক, গো আউট দেয়ার অ্যান্ড ডিউ দ্য লাইভ। দেন আমি এবার আসছি, গুগল অ্যাড পারি না, গুগল অ্যাড ঠিক কীভাবে? এক পাশে উমর তাস্কিরের একটা উইন্ডোতে উমর তাস্কির, ফোনে আমি দেখতেছি, আর এক পাশে চাচা বলতেছে পজ করে করে ক্যাম্পেইন লঞ্চ করতেছি, $700 দিয়ে দিছি ক্যাম্পেইনে, চলতেছে বেঙ্গল মিটের গরুর মাংস। তারপরে আবার রাতের বেলা কি করা লাগতেছে, যশোর অ্যাক্টিভেশন করতে হবে, সো তার জন্য 25 লাখ টাকা একটা প্ল্যান আমার ম্যানেজারের সাথে বসে আমরা করতেছি। সো ইট ওয়াজ এক্সাইটিং টাইম খুবই। সকাল 8টায় ঢুকতাম, রাত 9টায় বসতাম। তখন না বুঝি নাই যে আমি কি শিখতেছি। যখন আমি 22 সালে চাকরিটা ছাড়ি, তখন অন্য জায়গায় যে দেখি যে দে ডোন্ট হ্যাভ, তারা এক্সেলে মেনটেন করতেছে এখনো পর্যন্ত। তারা এখনো পর্যন্ত ওই ড্যাশবোর্ড নাই, ইমেল মার্কেটিংয়ে কোনো বাজেট নাই, ওকে SMS মার্কেটিংয়ে মাত্র 15,000 ডেটা। তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি আই শুড হ্যাভ বিন মোর, মানে বোঝা উচিত ছিল যে হোয়াট এম আই ডুইং হ্যাড। ওকে, সো ফার্স্ট জব সবাই অনেক এক্সাইটিং থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে যখন আপনি এজেন্সি ক্রিয়েট করার কথা ভাবলেন, আপনি তো B2B-তে মেইনলি অন্য এজেন্সিদের ব্যাক অফিস হিসেবে কাজ করতে। এটা একটা খুবই মোমেন্টারি পিরিয়ডের জন্য ছিল। আচ্ছা, এখন ইউ ডিরেক্টলি সার্ভ B2C ক্লায়েন্টস? হ্যাঁ, তো এখন না, জাস্ট আই থিঙ্ক থ্রু আউট আওয়ার ক্যারিয়ার এজেন্সি শুরুর পর থেকে 90% অফ দ্য টাইম আমরা ডাইরেক্ট B2C সার্ভ করেছি। আই থিঙ্ক ওই B2B যখন টু সেন্সের ভিডিওটা যায় তখন আমরা ওই জিনিসটা করতাম। আচ্ছা, ওই একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, তখন আই থিঙ্ক ওইটা বেশি হয়ে গেছে। এখন এটা করা ডিফিকাল্ট, যেহেতু অনেক বেশি কম্পিটিশন। এখন জাস্ট যদি ডাইরেক্ট অ্যাপ্রোচ না করি তাহলে মার্জিন খুব কমে যায়। এক্স্যাক্টলি। তো এখন আপনি কোনটা বলবেন যে ধরেন কেউ আপনার স্পেসিফিক ওইটা না, আমি এখনো মনে করি ভিডিও এডিটিংয়ে অনেক বেশি অপরচুনিটি আছে, দেশের বাইরে জানি না, বাট বাংলাদেশে একটা ভালো পডকাস্ট এডিটর খুঁজতে আমার অনেক কষ্ট হয়। আমি ইভেন ফারহান ভাইয়ের গ্রুপে এখানে ওখানে দেই, অনেক অ্যাপ্লিকেশন আসে, বাট প্রজেক্ট দেওয়ার পরে আমি বুঝি 2 দিনের মধ্যে বলে আমার পিসি নষ্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা গেছে। ইভেন্চুয়ালি আমার খুবই কষ্ট হয় এই পডকাস্টগুলো রেগুলার আপলোড করতে। সো এক্সিস্টিং আমার যে এডিটর আছে সে অনেক জায়গায় স্ট্রাগল করে। তো আমি যেটা জানতে চাচ্ছি, আপনার কাছে কি মনে হয় ভিডিও এডিটিংয়ের এখন ফিউচার কেমন? অ্যান্ড দেশে এবং দেশের বাইরে মার্কেটে এখন নতুন যদি কেউ শুরু করে,
এআই এর কারণে অনেকে বলতেছে ভিডিও এডিটিং এর অনেক কিছুতে অনেক চেঞ্জেস আসবে, বাট আমার কাছে এটা মনে হয় না, এখনো 5 বছর হয়তো রিলেভেন্ট থাকবে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, মানে আপনি কি মনে করেন? আমি এখন 5 বছরটা বলতে পারি না, যেহেতু এই এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, কখন কি হয় কিছু বলা যায় না। বাট ইন জেনারেল প্রিভিয়াস ডেটা নিয়ে হুম। আমার যেটা মনে, জাস্ট ফ্রম মাই ওন এক্সপার্টিস, আই থিঙ্ক এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা এখন খুব কম। আগে ধরেন এখন ক্যাপকাট অনেক ইজিলি অনেক কিছু করা যায়। আমার Yes. পরিচিত অনেকজন মানুষ আছে যারা লাখ লাখ টাকা, মানে খালি লাখ না, লাখ লাখ টাকা কামায় খালি ক্যাপকাট এডিট করে। এমনকি কিছু মানুষজন হচ্ছে তারা মানে আনফায়দামেবল এমন টাকা কামাচ্ছে, বাসায় বসে জাস্ট মোবাইল দিয়ে এডিট করে, মোবাইল দিয়ে মোবাইলে। বুঝতে পারছি, হ্যাঁ। আই থিঙ্ক এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা খুব কম, বাট যেহেতু এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা কম, সেই কারণে যেটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি। বাট তার সাথে সাথে যেটা হচ্ছে যে আসলে মার্কেটটা অনেক বড় হচ্ছে। সো ইন অর্ডার টু সার্ভাইভ হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট কোনো কিছু যদি মিডিওকর থাকি বা যদি বেসিক থাকি তাহলে হবে না। যেমন আপনাকে যদি ছোট একটা এক্সাম্পল দিই, পুরো বাংলাদেশে মনে হয় আমার থেকে আর রাফাত ভাই থেকে বেশি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনস কেউ পায় না। হুম। আমাদের দুজনের কাছে পুরো বাংলাদেশের সবচেয়ে বড় পুল অফ ভিডিও এডিটার্স। হুম। সো মাঝখানে আমি ভিডিও এডিটার হায়ার করবো থেকে একটা জব পোস্ট দিয়েছি, সেই জব পোস্টে 2 মিলিয়ন ভিউজ আসছে। তো সেখানে আমার 3,500 অ্যাপ্লিকেশনস আসছে, সেখান থেকে আমি 20 জন হায়ার করতে পারিনি। আচ্ছা, আমি মনে করতাম আমি একাই পাচ্ছি না। সো 3,500 অ্যাপ্লিকেশনস, অনেক এমন বলবো না সবকিছু মানে তাদের ফল্ট, এমন না যে ভালো এডিটারও একদমই নাই। বাংলাদেশে আচ্ছা, কিন্তু অনেক অবশ্যই ভালো আছে। ভিডিও এডিটার আছে, অনেক কিছু জায়গায় আমাদের কালচার ফিট হচ্ছে না, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তারা যে এক্সপেকটেশনস নিয়ে আসছে আমরা সেটা মিট করতে পারছি না, কারণ আসলে অনেক কিছু, অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেটা আসলে ফ্যাক্টর ইন করা লাগে ওয়েন ইউ আর স্টার্টিং আ বিজনেস। বাট আই ডু থিঙ্ক যে মানুষজনের যেটা আসলে মেইন প্রবলেম হচ্ছে আমাদের, আমাদের এই ভিডিও এডিটার মানে ডেমোগ্রাফিটা যদি দেখেন, যারা অনেক ভালো তাদের বয়স অনেক কম। হুম। তাদের বয়স হচ্ছে কি মানে আই উইল গো অ্যাজ লো অ্যাজ 14 বছর থেকে শুরু করে ধরেন 22-23 বছর পর্যন্ত। সো আইদার তারা এখনো বাসায় থাকে বা তার ইউনিভার্সিটিতে পড়তেছে বা হ্যাঁ। এখনো বাসা এইচএসসি পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে। ইয়েস। তো তাদের এই ফুল টাইম কমিটমেন্ট দিতে সমস্যা, প্লাস হচ্ছে কি তারা আপনার অফিসে এসে কাজ করবে এটাও তেমন পারছে না। সো যদি দেখা যেত আমাদের তো 25 বছরের পরে ডেমোগ্রাফিকে যদি 25 থেকে ধরেন 35 বছরের ডেমোগ্রাফিটা যদি একটু এই পার্টিকুলার ফিল্ডে যদি এক্সপার্ট হতো, তাহলে একটু আমাদের জন্য বিজনেস ওয়াইজও স্কেল করতে একটু ইজিয়ার হতো, প্লাস লোকাল মার্কেটে অপরচুনিটিস বেশি হতো। কারণ দেখা যাচ্ছে সমস্যা যেটা হচ্ছে, যারা একটু ফ্রম আওয়ার ওন এক্সপিরিয়েন্স, যারা একটু বয়স কম, তারা একটু আরো বেশি এনথুজিয়াস্ট থাকে, ট্রু। তারা একটু পরপর ভিডিও দেখে, তারা তো ইজিলি কমফোর্টেবল, তাদের আই থিঙ্ক শিখার ইচ্ছার যে ব্যাপারটা, ইগারনেসটা একটু বেশি। তো যেহেতু তারা অনেক বেশি থেকে, তার অ্যাডাপ্টেবিলিটিটা তাদের একটু বেশি, যেন দেখা যায় তাদের কোয়ালিটি অলওয়েজ ইমপ্রুভ করতে থাকে, তাদের সাথে কাজ করে মজা বেশি। কিন্তু তাদের সমস্যা হবে এটা যে ভাই আজকে কালকে পরীক্ষা আছে, আজকে কাজ করতে পারবো না, আম্মু বকা দিচ্ছে, রাত 10টা বেজে গেছে। আই এম নট ব্লেমিং দেম, আই থিঙ্ক দিস ইজ গুড যে তারা তো কম বয়সে কিছু শুরু করছে, চেষ্টা করছে। বাট এটাই আই থিঙ্ক আমাদের সমস্যা, যে আরেকটু সময় লাগবে, একটু মার্কেটে একটু ম্যাচিউর হতে সময় লাগবে। কারণ 25 থেকে 35 বছর মানুষজন এটা করছে না, কারণ মার্কেটটা যেহেতু তো নতুন, তারা আসলে এখনো বুঝতেছে না এটাকে সাস্টেনেবল ক্যারিয়ার প্যাথ নাকি। স্যার একটু এক্স্যাক্টলি। ম্যাচিউর হওয়া লাগবে মার্কেটটা। এটা একটা সমস্যা যে অ্যানালিসিস অফ প্যারালিসিস। যখন আমার মাথায় বেশি ইনফরমেশন থাকবে, আমি হয়তো ভাববো অনেক বেশি যে এটা আসলে করবো কি করবো না। এটা কিন্তু দেখবেন, আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি 100% এগ্রি উইথ ইউ, যে একটু বয়স্ক যাদের মাথায় অনেক ইনফরমেশন আসছে, তারা এটা বেশি চিন্তা করতে পারে। কোয়ালিটির ব্যাপারে যেটা বললেন, আমার এডিটরের কোয়ালিটিও আমার যে 8 মাস আগের ভিডিও যদি কেউ দেখে এখনকার দেখে সেম এডিটরই আছে, সে অনেক বেশি ইমপ্রুভ করেছে। কিন্তু ওই দ্য টাইম ডেডলাইন, যে কবের মধ্যে চাই, এটা নিয়ে ইস্যু হচ্ছে। আমি যেটা পার্সোনালি অ্যাজ আ এডিটর, যদি অনেক এডিটররা দেখবে এই ভিডিও, আমি যেটা পার্সোনালি দেখি সেটা হচ্ছে কি, ইফ ইউ ক্যান ডু দ্য স্টোরি টেলিং। আমার কাছে আসলে কত টেক্সট আসতেছে ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট না। একটা মানুষ দেখতে বসে সে যেটা দেখতেছে সেটা কি আদৌ সে পাচ্ছে কিনা। এবং এই জিনিসটা বাংলাদেশে আপনার ভিডিওতে অনেক দেখি, আমি নাফিস ভাইয়ের ভিডিওতে অনেক বেশি দেখি, যখন রিটেনশন এডিটও করে খুব বেশি টেক্সট দেয় না, বাট কখন আসলে ফেসটা আনতে হবে, কখন কোন ক্যামেরা সুইচ করতে হবে, তারপর কখন টেক্সটটা লাগবে। যেমন আমি অনেক সময় এই প্রবলেমটা ফেস করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, 1 নম্বরটা না দিয়ে আমি ধরেন বলতেছি যে আমি গিয়েছিলাম এখানে, নিচে দেখে আমি গিয়েছিলাম এখানে, ইজ নট ইম্পর্টেন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে 1 নম্বর লেখা, ওইটা ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা একটা মানুষকে, যেই বলতেছেন 14 থেকে 20-এর মধ্যে অনেক ছেলে পেলে যারা হয়তো একটা ল্যাপটপ কিনে এডিটিং শুরু করে, স্টোরি টেলিং বোঝানো যায় কীভাবে, যে হাউ টু ক্রাফট আ স্টোরি। আমি যেটা করি, আমি বলি সেটা হচ্ছে, আমি কেসি নেস্টেডের পুরো দিয়ে বলি কি, জাস্ট এনজয় দ্য ভ্লগস ওয়েন ইউ আর ইটিং ডিনার অ্যান্ড দেন টেল মি হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। সো হোয়াটস ইউর থিং, আপনি কীভাবে শেখান আপনার টিমের লোকজনকে? আমরাও মানে এটা স্ট্রাগল করি মাঝে মাঝে, যে আসলে কন্টেন্টটা বোঝা। যেহেতু আমাদের মতো আমরা মোস্টলি কাজ করি হচ্ছে এরকম এডুকেশনাল বা ইনফোটেনমেন্ট কন্টেন্টে, এগুলো স্টোরি টেলিং, টকিং এর ভিডিও, এখানে স্টোরি টেলিং একটু কম। মোস্টলি কন্টেন্টটা বুঝে কোন পার্টটা কাট করা লাগবে, কোন জায়গা থেকে হচ্ছে অ্যাডিশনাল এলিমেন্টস অ্যাড করা লাগবে, জাস্ট টু মেক ইট নাইস। আই থিঙ্ক এটাই যে কন্টেন্ট বোঝা। আর যেটা আমরা ইউজুয়ালি করি যে কেসি নেস্টেডের ভিডিওটা কুড বি এ গুড বেস, মাঝে মাঝে একটু হার্ড হতে পারে, যেহেতু একটু ডিফারেন্ট জনরা, একটু সময় লাগতে পারে এটা আসলে প্রসেস করে, এটাকে ট্রান্সলেট করার।
আমাদের জাস্ট ইজি ওয়ে, আমি যেটা বারবার বলি যে ভালো গান গায় তার অনেক গান শোনা লাগে, যে ভালো ছবি আঁকে তার অনেক ছবি দেখা লাগে। ট্রু। সো কেউ যদি ভালো ভিডিও এডিট করতে চায় তার অনেক ভিডিও দেখা লাগবে, আর ভিডিওতে আসলে কি বলছে সেটা বোঝা লাগবে। সো যদি আমি না ইয়েস। বুঝি আসলে আমি তাহলে কাজ করতে পারবো না। সো জাস্ট অনেক পার্ট আছে ফ্যাটি পার্টস ভিডিওতে, সেটা কাট করে ফেলে দেওয়া লাগে। সো এই কোন পার্টটা ফ্যাটি এটা বোঝার জন্য আমার 20টা ভিডিও দেখা লাগবে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে দেখতে পারি। আচ্ছা ভিডিওটা ভালো ছিল, এই ভিডিওটা খারাপ, করে এই পার্ট এই ভিডিওতে থাকলে থাকতো না। সেই কম্প্যারিজন করার জন্য ইউনিট ডেটা। সো আমি যদি অনেকগুলো ভিডিও না দেখি আমার ডেটা থাকবে না। সো ওয়ে জাস্ট একটাই যে অনেক রেপিটেশন লাগবে, যে জিম করে যেরকম অনেক ডাম্বেল মারা লাগে এরপরে চেঞ্জেস দেখা যায় এরকম। সো অনেকগুলো ভিডিওস দেখা লাগবে, অনেক রিসার্চ করা লাগবে, অনেক ভেগ ওয়ে টু মানে ট্যালেন্ট। বাট এই জিনিসটা যদি কেউ কাজ হিসাবে দেখে তাহলে অনেক ডিফিকাল্ট। সো জিনিসটাকে একটা এন্টারটেনমেন্টের পার্ট করে ফেলতে হবে, যে কাজ বাজে বাথরুমে বসে ওটা দেখবো, আমি ভাত খাওয়ার সময়টা দেখবো, আমি বাসা যাওয়ার সময় দেখবো, কাজের জন্য যে আসলে আমি ভিডিওটা দেখে মজা পাচ্ছি, ধরেন আমার যে জিনিসটা ভালো লাগে দেখতে সেটার ভিডিওটাই দেখবো। কিন্তু জাস্ট আমি যখন ভাববো আসে এই ভিডিওটা যে যখন ভিডিও এডিট করছো কি মাথায় রাখছিল এটাই। যদি আমার প্রোডাক্টিভিটি নিয়ে ভালো লাগে প্রোডাক্টিভিটি ভিডিও দেখবো, যদি আমার ওয়ার্কআউট করতে ভালো লাগে ওয়ার্কআউটে টকিং এর ভিডিওস দেখবো। জাস্ট এডিটের সময় মাথা রাখতে হবে কীভাবে, দেখার সময় মাথা রাখতে হবে কীভাবে এডিট করতেছে। অ্যাজ লং এজ ইউ কিপ দ্যাট ইন মাইন্ড, আই থিঙ্ক আস্তে 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 ওভার টাইম ইউ উইল সি দ্য প্রোগ্রেশনাল চেঞ্জ ইন ইউর অটোমেটিক্যালি মাইন্ডসেট। এটা জেনারেট করতে পারতেছে। এটা সো ট্রু। আমার পডকাস্ট ভালো লাগে অনেক আগে থেকে, 18-19 সাল থেকে। আমি তখন তাদের পডকাস্ট শুনতাম, টিম ফেরিসের পডকাস্ট শুনতাম। তখন আমি জো রোগান তখনও ডিসকভার করে পারি নাই। টিম ফেরিসের পডকাস্ট শুনতাম, টনি রবিন্সের 2 ঘন্টার বিভিন্ন মোটিভেশনাল এগুলো শুনতাম। ছোট আমার যখন একটা হেডফোন ছিল, আমি রানিং করতাম সকালে, আমি এগুলো শুনতাম, ভালো লাগতো, মনে করতাম অনেক কিছু জেনে গেছি। দেন আমি যখন কাজ করতে আসলাম তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্কিলও ইম্পর্টেন্ট। তারপর আমি পডকাস্ট দেখা বন্ধ করে দিলাম, টেকনিক্যাল স্কিলের দিকে বেশি গেলাম, যে কনভার্সন এপিআই কেমনি সেট আপ করে, এটা করে, এটা করে, মিডিয়া ভেঙে যা যা আছে সব। এখন ইটস কাইন্ড অফ মিক্স অফ বোথ, দুইটাই শোনা লাগে। যেমন রিসেন্টলি টু সেন্স পডকাস্টের ওমর স্যারের ভিডিওটা আসছে 1 ঘন্টা 34 মিনিট। আমি পাঠাতে যাচ্ছিলাম তাড়াতাড়ি, আমি এটা 1.5x স্পিডে দেখে বাই দ্য টাইম আমি আসছি দেখে ফেলছি অলরেডি। আমার ওইটার জায়গায় অনেক এমন মানুষ আছে, আমার ক্লায়েন্ট, দ্যাট গাই উইল পে মি মানি, বাট ওনার কথার স্টাইল আমার পছন্দ না। আমি ওনার অডিও শুনি নাই, একবারে বসে ভাই ভাইয়া আমি না রেকর্ডিং, আমি রাতের বেলা আপনাকে রেসপন্স করছি, রাতের বেলা সবগুলো শুনে কফি খেয়ে প্রপারলি শুনে ওনাকে আমি বলছি হাই ভাইয়া দিস ক্যান বি ডান 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 ডান। তাহলে আমাদের কিন্তু ইন্টারেস্ট যেখানে কাজ করে আমরা সেই কাজটা বেশি করি। দ্যাট ইজ প্রবলি ওয়ান অফ দ্য রিজন আমার মানে আমি পডকাস্ট শুরু করেছি, বিকজ আই জেনুইনলি লাভ টু টক অ্যাবাউট দিস থিংস। অটোমেটিক্যালি আমি এই টাইপের কন্টেন্টই বেশি কনজিউম করি। ভাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কাছে, আপনি যখন এখন কি হায়ার করেন, যদি করেন, হোয়াট আর দ্য ফিউ থিংস দ্যাট ইউ সি ইন আ পার্সন? কারণ আমাদের ভিডিও অনেক এই টাইপের মানুষই দেখবে, সে ধরেন ভিডিও এডিটিং শিখতে চাবে। আপনার টিমে তো শুধু ভিডিও এডিটর না, মেবি ইউ হ্যাভ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, ইউ হ্যাভ সামওয়ান হু ডাজ দ্য থাম্বনেল থিং, দ্যার ইজ সামওয়ান যে আপনাদের হয়তো ইউএস মার্কেটে লিড জেনারেশনে কাজ করে, বা যে মার্কেটে আপনি কাজ করেন। সো একজনকে হায়ার করতে গেলে সে মোটামুটি স্কিল্ড, বাট আর কি কি জিনিস দেখেন, বা স্কিলের মধ্যেও কি কি জিনিস দেখেন? এখন ডিরেক্ট হায়ার আমি করি না, বাট অ্যাজ আ ফাউন্ডার আমার এইচআরকে বা আমার চিফ অফ অপারেশনস তাদের কাছে যে আমার ভিশন যেটা ট্রান্সলেট করা, সেখানে আমরা এমন মানুষজনকে খোঁজার চেষ্টা করি। উই আর আ ভেরি ফাস্ট পেস স্টার্ট আপ। আর আজকে দিনে যেটা বললাম যে আমাদের সাথে মার্কেটের সাথে আমাদের যদি কম্পিটিটিভ থাকা লাগে, আমরা যদি সার্ভাইভ করতে চাই, আমাদের উই হ্যাভ টু বি ভেরি ফাস্ট পেস। আমাদের গতকালকে যেটা করতাম আমরা আজকে সেটা করি না, চেঞ্জ করতে হয় আমাদের। আর এজেন্সি ব্যবসা হচ্ছে গিয়ে এরকমই, আমাদের দিন রাত নাই। স্পেশালি আমাদের মার্কেটে আমি যেটা বলতে পারি, আমাদের দিন রাত নাই, আমাদের সময় কিচ্ছু নাই, পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু নাই। সো আমরা আসলে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা মিথ আমাদের অফিসে। আমরা আগে বলেই রাখি যে ইফ ইউ কাম হিয়ার উই উইল মেক শিওর যে হচ্ছে গিয়ে ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স। বাট হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান এনশিওর যে ম্যাক্সিমাম পার্সোনাল গ্রোথ। এখানে যেটা যেহেতু এত ফাস্ট পেজ, ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস, যেটা বাইরে 5 বছর লাগবে একা শিখতে, তাও শেখা যাবে নাকি ঠিক নেই, যেটা এখানে 6 মাসে শেখা সম্ভব। 100% আই এগ্রি। কারণ এখানে এত কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট আমাদের এখানে, প্লাস যেটা বললাম এত ফাস্ট পেজ যে ইউ লার্ন থিংস ভেরি ফাস্ট। সো আই থিঙ্ক জাস্ট যে জিনিসগুলো আমরা দেখি যে তাদের ভিশনকে আমাদের সাথে অ্যালাইন নাকি, আমরা দেখি তারা আসলে কতটা ডেডিকেটেড, তারা আসলে এই ওয়ার্ক প্রেশারটা নিতে পারবে নাকি, তাদের ওই গ্রোয়িং মাইন্ডসেটটা আছে নাকি, তারা আসলে কতটা হাংরি অ্যান্ড ডেসপারেট ফর সাকসেস। সো সাকসেস ইজ সামথিং দ্যাটস ভেরি ভেগ, বাট ফর দেম আমাদের যে ভিশনটা সেই ভিশনটা যদি তার সাকসেস হিসেবে ট্রান্সলেট করা হয়, তাহলে কি আমরা অ্যালাইন নাকি আর সেখানে ডেসপারেট নাকি সেটা পাওয়ার জন্য। এটা আমি একটু সহজে বুঝাইছি। হোয়াট হি সেইং ইজ, উনি যেই মার্কেটে সার্ভ করে সেখানে ইউএস মার্কেটে টাকা আছে, অনেক ডলারে ইনকাম করা যায়। সো ইউএস মার্কেটের টাকা ধরার জন্য একটা বাংলাদেশি নীলাভিস যখন চেষ্টা করতেছে, ভিয়েতনামের মেবি আরেকজন চেষ্টা করতেছে, অন্য এক দেশে আরেকজন চেষ্টা করছে, সবচেয়ে বড় কম্পিটিশন ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ চেষ্টা করতেছে। সো আমরা যদি আসলে অন আওয়ার এজেস না থাকি, তাহলে অন্যকে ওই ক্লায়েন্টটা নিয়ে চলে যাবে। ইটস ভেরি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। কারণ এটা আমি আজকে প্রথমবার শেয়ার করতেছি, আই এম অলসো ট্রাইং টু ক্রিয়েট সামথিং ইন জার্মানি। জার্মানি আমাদের একটা শপিফাই ডেভেলপার একটা ভাই আছেন, ওনার একটা আমার নিজেরই একটা ক্লায়েন্ট আছে জার্মান। সে আমাদের কাছে এত পছন্দ করছে তার গুগল অ্যাডস,
যে উনি বলতেছে যে ওকে আই থিঙ্ক হোয়াট ইউ ডু ইজ ভেরি গুড, সো হোয়াট অ্যাবাউট উই ক্রিয়েট সামথিং টুগেদার। সো ও আবার খুবই পাবলিক স্পিকার টাইপের মানুষ, কেমন বললো কার সাথে এক্সাম্পল দেওয়া যায়, মেবি হি ইজ লাইক সামওয়ান, রাফাত আকিব ভাই সবার সাথে মিশতে পছন্দ করে, হি ইজ ভেরি গুড কমিউনিকেশনে। উনি যাচ্ছে, ওনাকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করবে, হি উইল ডু দ্য সেলস ইন জার্মানি, উই উইল মেক শিওর দ্য গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস অ্যান্ড মিডিয়া বাইং থিং, উই অলরেডি ক্রিয়েটেড দ্য ওয়েবসাইট অ্যান্ড এভরিথিং। তো এখন এইখানে আমাদের যদি ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা না থাকতো, তাহলে কিন্তু আমি জীবনেও আমার টাইম, সিন্স আই মিন আ গ্রোয়িং ফেস বাংলাদেশে, আমি কিন্তু এটা করতে চাইতাম না। সো ওইটাই আসলে বলার চেষ্টা করতেছি। নেক্সট ভাই, আমার যেটা জানার, আপনার অফিসের ছবি অনেক ভাইরাল হয়েছে, সো এটা আপনি কোথাও বলেন না এখনো পর্যন্ত, লেটস টক অ্যাবাউট ইট ফর আ মিনিট। সো কখন আপনার মনে হলো আগের অফিস ছাড়বেন, বা নাকি কাজ বাড়ছে বলে এটাতে শিফট করছেন, নাকি ইট ওয়াজ ইউর ড্রিম টু হ্যাভ অ্যান অফিস লাইক দ্যাট? কারণ প্রথমে তো আপনি রিমোটলি কাজ করতেন, সো হোয়াট ইজ অল অ্যাবাউট? অফিসে বানাতে কষ্ট হয়েছে, ইন্টেরিয়ার ডিজাইনে রাখি নাই, প্রিন্টারেস্ট থেকে বের করে করে নিজে নিজে করছি যত টাকা বাঁচানো যায় সেটার জন্য। প্লাস আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি স্পেশাল টু মি, দ্য অফিস। আমার দেখা গেছে অফিস বানানোর পরে আমি প্রথমে 1 মাস বাসায় 2 দিন ঘুমাইছি। তো আমার বাসা হচ্ছে গিয়ে আমার অফিস থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এত কাছে, কিন্তু আমি 1 মাস বাসায় যাইনি। আমার বাসা আমি পুরোটা রেনোভেট করছি অফিসের পরে, কিন্তু তা আমি বাসায় ঘুমাইনি, অফিসে ঘুমাইছি। আমার অফিসে ছোট একটা আমি খাট বানিয়েছি, একটা চিপা রুমের মধ্যে, আমি সেখানে ঘুমাইছি। প্রথমে 1 মাস খাটও ছিল না, প্রথমে আমি সোফায় ঘুমাইছি একটা চাদর দিয়ে, বিকজ ইট ওয়াজ দ্যাট স্পেশাল ফর মি। আমার মন ভরতেছিল না, যতই তাকাই ততই ভালো লাগতেছে। সো আই থিঙ্ক অফিস যেটা ছিল চেঞ্জ করেছি, কারণ আমাদের মানুষজন বেশি হয়ে গেছিলো, মানুষজন আটতে পারতেছিলাম ইটস আ গুড না। প্রবলেম টু হ্যাভ। আমাদের বাথরুমে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়া থাকা লাগতেছিল, মানুষজন উজু করতে গেলে আরেকজন মানুষ বাথরুমে যেতে পারছে না, কেউ ভাত খেলে সে হাত ধুতে পারতেছে না। তো দেখা গেছে আমাদের আসলে লজিস্টিক্যালি আমরা ইট ওয়াজন্ট জাস্ট মেকিং সেন্স। প্লাস এত কনজেস্টেড হয়ে গেলে, এরকম ক্রিয়েটিভ কাজকর্ম যদি একজনের ঘাড়ের উপর একজন বসে থাকে, কাজ করা যাচ্ছে না। সব দিক দিয়ে মিলেই দেখা যাচ্ছিল যে উই আউটগ্রিউ দ্য স্পেস, সো উই হ্যাড টু মুভ টু আ নিয়ার অফিস। আমাদের পুরোনো অফিস আপাতত টেম্পোরারিলি অফ, বাট এখন এই অফিসে ছাড়ি নাই, যদি পরে আবার এক্সপ্যান্ড করলো যেন আবার উই ক্যান কাম ব্যাক হিয়ার, আর এখানের জন্য আর কিছু মানুষ বসাতে পারি। সো হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট? নতুন সবাই অফিসে হ্যাপি? অ্যামেজিং অ্যামেজিং। রাত 3টা 4টা 5টা যে সময় যান দেখবেন অফিসে কেউ না কেউ আছে যে ফিফা খেলতেছে। ইটস গ্রেট, মানুষজন মজা পাচ্ছে। সো অ্যাজ আ ফাউন্ডার যখন আপনি এটা দেখেন, অ্যান্ড আসলে আমি অনেক বেশি আইডিয়ালিস্টিক ভাবে কথা বলতে পছন্দ করি না, যে ওকে আই এম মেকিং শিওর দে আর গেটিং সেল, এইসব না, মানে ওভারঅল ইউ ডুইং গুড, হাউ ডাজ ইট মেক ইউ ফিল অ্যাজ আ পার্সন? ডুইং গুড ইন দ্য সেন্স লাইক যে ওকে ঠিক আছে, এরা আসছে, দে আর ওয়ার্কিং, দে আর গেটিং পেইড অন দ্য রাইট টাইম, দে আর লার্নিং ফ্রম ইউ, ইউ আর গ্রোয়িং, হাউ, হোয়াট ইজ দ্য ফিলিং? আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ভাইয়া। ইয়া, আমার কাছে মনে হয়, যেহেতু আমি অনেক ওভার সিম্পলিফাই করি সব কিছু, আর আমি অলওয়েজ অন দ্য গো, যেহেতু আমি ওভার কমপ্লিকেট করি না, সো আই জাস্ট বিলিভ ইন ডুইং থিংস। সো যেহেতু আমি অলওয়েজ অন দ্য গো, আই এম ডুইং সামথিং, আই ডোন্ট থিঙ্ক আই গেট দ্য টাইম টু স্টপ, পজ অ্যান্ড রিফ্লেক্ট যে আসলে হাউ ডু আই ফিল। আই থিঙ্ক আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল যে আই থিঙ্ক আমি যা যা চিন্তা করিনি আল্লাহ আমাকে তা দিছে, তার চেয়ে বেশি দিয়েছে। তো আই থিঙ্ক all I have is gratefulness, but I'm not satisfied yet. So I think we have to just keep going, ইয়েস, and I don't want to say যে I just want to keep going to make more money, যে আমি আসলে বেশি টাকা লাগবে, আমার মেন গোলই ওইটা। আইডিয়ালি ডেফিনেটলি বেশি টাকা যদি কেউ পায়, who would not like it? বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি ইমাজিন করে কথা, মানুষজন বলেন না যে আইডিয়ালি 5 বছর পর নিজেকে কোথায় দেখেন, 10 বছর পর নিজেকে কোথায় দেখেন। আমি যে আইডিয়াল সিনিয়র, যে এমন একটা, আই ডোন্ট থিঙ্ক আমি কাজ করা যদি বন্ধ করে দিই আই উইল বি হ্যাপি। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ভ্যালিডেটস মি, এই জিনিসটা হচ্ছে আমাকে খুশি করে। আচ্ছা, বাট আই থিঙ্ক এমন কোনোটা কাজ করতে চাই আমি, বা কাজ এভাবে করতে চাই, এমন একটা পয়েন্টে লাইফে যখন টাকার জন্য কাজ করবো না, নিজের জন্য কাজ করবো বা ইম্প্যাক্টের জন্য কাজ করবো। তো ওইটাই আসলে গোল, এত টাকা কামাইতে হবে যেন টাকার জন্য আর কাজ করা না লাগে, অন্য কাজ মানে নিজের শান্তির জন্য যেন কাজ করতে পারি। আমার কাছে এই ব্যাপারটা মনে হয় যে যখন আপনি সার্ভাইভেলের চিন্তা কম করে কাজ করেন, দুইটা ডিফারেন্ট স্কুল অফ থট, বাট অনেক সময় হয় যে আমার যখন সামথিং ইজ অন দ্য লাইন, সাম পিপল বিকাম মোর মোটিভেটেড, বাট ওই স্টেজটা পার হওয়ার পরে যখন আপনি ইউ আর জাস্ট ডুইং দ্যাট ফর দ্য আর্ট, ওইটা কিন্তু মানুষের অ্যাকচুয়াল ভেতরের অনেক কিছু বের করে ফেলে, তারা অনেক ভালো কাজ করতে পারবে। আসলে ইটস ইন্টারেস্টিং, যেমন আমি এরকম যখন আমার কোনো কিছু লাইনে থাকে, যখন আমি একটু প্রেশারে থাকি, যখন একটু প্যারায় থাকি, আই থিঙ্ক আই পারফর্ম বেটার। বাট প্যারা হচ্ছে গিয়ে আর্টের জন্য কিছু করা কিন্তু খুব, আমি লিওনার্দো দা ভিঞ্চি না, সো আমার জন্য আই এম নট দ্যাট ক্রিয়েটিভ। সো আমি হচ্ছে গিয়ে ধরেন প্রবলেম সলভার, তো যখন আমি প্রবলেম আসে তখন আমি সলভ করি। আইডিয়ালি আমি চাই লিওনার্দো দা ভিঞ্চির মতো, যে আমি যখন প্রবলেম আসবে আমি একটু ভাবে একটা ক্রিয়েটিভ সলিউশন বের করবো, একটা ইনোভেশন করবো। 3 বছর ধরে একটা আর্ট, হ্যাঁ, কিন্তু দেখা যায় আসলে ওই সময় আমি জাস্ট পড়ে থাকি, আসলে কিছু করি না, আই জাস্ট ফিল মিজারেবল। তো যখন প্রবলেম আসে, এমন হয় আমি ফেক প্রবলেম বানাইতেছি জাস্ট টু সলভ ইট।
সো নট রিয়েলি ফেক প্রবলেম, বাট এটা আসলে তেমন আসলে আহমের একটা বড় প্রবলেম না। ধরেন হচ্ছে গিয়ে এই মাসে একটা আনরিজনেবল আমি টার্গেট সেট করলাম, এটা না সেট করলে কোনো প্যারা হইতো না, হুদাই সেট করতেছি যেন আই ক্যান চ্যালেঞ্জ মাইসেলফ এবং পুশ মাইসেলফ, নিজেকে স্ট্রেস দিচ্ছি। বাট আই রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ দিস মেকানিজম, যেন প্রবলেম ছাড়াও আমি করতে পারি। মানে আমি হচ্ছে কি এত অলস, আমার চেয়ে অলস মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি ধরেন যখন পরীক্ষা হইতো স্কুলে, আমি সারা বছর পড়তাম না, পরীক্ষার আগের দিন পড়তাম। কাজ করারও ধরেন ডেডলাইন হচ্ছে 5 দিন, আমি 4 দিন কিছু করি না, এর আগে 3 ঘন্টা আগে আমি ওটা বসে, মানুষজন 2 রকম হয় এরকম আন্ডার প্রেশারে। নাও আই আন্ডারস্ট্যান্ড কেন স্যার বলছে যে ওর সাথে আপনার একটা পডকাস্ট করা উচিত। আই হ্যাভ দ্য সেম ইস্যু। ইয়েস, 2 রকম মানুষ আছে, অনেকজন হচ্ছে এরকম আন্ডার প্রেশারে তারা এত করে প্যানিক করে যে তারা ছেড়ে দেয়, বাট আমি ওরকম না। আমি আন্ডার প্রেশারে আই মেক শিওর ইট গেটস ডান। বাট আমি যদি 3 দিন ধরে করতাম, আই থিঙ্ক আমার জন্য মেন্টাল স্ট্রেসটা কম হইতো। বাট আই ক্যান জাস্ট ব্রিং মাইসেলফ টু ডু ইট। আমি এতই অলস, ফাইনাল মোমেন্ট মানে আগ পর্যন্ত, যত পর্যন্ত আমি প্যারা নাই আমি এটা করি না। ব্রো কালকে আমি যে রিপোর্টটা বানাইলাম ওইটা বানাইতে কত টাইম লাগছে? 15 মিনিট 20 মিনিট। ওই রিপোর্টটা আমি 4 ঘন্টা ধরে বানাই। লাস্টে আমার একটা রিপোর্ট ছিল ইউএস ক্লায়েন্টের, ওটা জাস্ট আমি কালকে চ্যাট জিপিটি লিখছি, ওকে মেক ইট লাইক সামওয়ান ইউএস উইল করে করছি জাস্ট 15 মিনিটের মধ্যে, বিকজ আমার স্টুডিওর প্রতি মিনিট ইজ ইম্পর্টেন্ট। আই মেড শিওর দ্যাট আই গিভ দ্য রিপোর্ট, দেন আমি তাড়াতাড়ি কলে বসে আমার যে আপডেট, ভাই আমার আপডেট ছিল এটা করে ফেলছি, সো দিস ইজ অল ডান দিয়ে মিটিং শেষ করে দেন প্রলয় ভাই আসলে ওই ডিড দ্য পডকাস্ট। নর্মালি ওইটা করতে আমি যখন বাসায় থাকি, আমার বড় স্ক্রিন থাকে 2টা, আমি কাজ করি, পাশে যাই, কফি খাই, শাওয়ার নেই, পুশ আপ দিই, খুবই অনেক টাইম থাকে। হচ্ছে ঠিক আছে 6টার আগে দিলে হবে, ঠিক আছে 5:40 ডান, মেইল ডান। ওইটা কালকে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে করছি। তো এটা আসলে অদ্ভুত একটা বিষয় যে আসলে কিছু টাইপের মানুষ থাকে যারা হয়তো প্রেশারে অনেক ভালো পারফর্ম করে। হোয়াট টাইপ অফ পার্সন আর ইউ সামওয়ান যে গোল ফোকাসড? যেমন আমি সেবাডর এক্সওয়াইজের আদনান ভাইয়ের সাথে কিছু টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে। উনি অনেক বেশি ফোকাসড, গোল ওরিয়েন্টেড, এবং উনি এক্স্যাক্টলি ওনার ভিশন মিশন ওনারা এমপ্লয়ীদের সবাইকে বলে। হি ইজ ভেরি গুছানো। ওনাকে দেখবেন 5টার সময় উঠে গেছে, একদম প্রপার স্নিকার্স পরে উনি হাঁটতেছে। হি ইজ অ্যামেজিং। আমি সেবাতে যখন 8 মাস ছিলাম, আই গট টু ইন্টারাক্ট উইথ হিম। আপনি পার্সোনালি কেমন? আপনি কি খুব গোল ওরিয়েন্টেড? যেমন আমার লাইফে আমি একদমই গোল ওরিয়েন্টেড না, অটোমেটিক্যালি অনেক কিছু হয়ে গেছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে। হোয়াটস ইউর স্কুল অফ থট? এটাই আই থিঙ্ক আমি একদমই গোল ওরিয়েন্টেড না। আই থিঙ্ক আই জাস্ট ডু থিংস অ্যাজ আই প্লিজ। আই জাস্ট ডু থিংস যখন আই থিঙ্ক ইট মেক সেন্স, বাট দ্যাট ইজ নট আ গুড থিং। সো আমি চেষ্টা করতেছি আর এটা অর্গানাইজ, আসলে চেষ্টা করতেছি, আমি চাই করতে, কিন্তু আমি এখনো চেষ্টা করতেছি না ওরকম প্রপারলি অর্গানাইজ করতে কোনো কিছু। আই থিঙ্ক আই এম জাস্ট অল ওভার দ্য প্লেস। যারা ভিডিও দেখতেছে 90% মানুষ যেরকম, আমার বয়সে 22-23 বছর একটা ছেলে যেরকম, এরকমই। জাস্ট যখন মন চাইতেছে হচ্ছে গিয়ে কাজ করতে কাজ করি, যখন মন চাইতেছে একটু শুয়ে থাকি, একটু রিল দেখতে মন চাইতেছে রিল দেখি। বাট আমি যেটা করি যে যেহেতু আই হ্যাভ আ লট অফ লায়াবিলিটি, অনেক কিছু চাইলে করতে পারি না। সো যদি আমি রিল দেখি 3 ঘন্টা, যখন আইডিয়ালি যদি 5 ঘন্টা দেখতে মন চিত তা দেখতে পারতাম না। 3 ঘন্টা দেখার পর আই নো আই হ্যাভ টু মানে স্ট্যান্ড আপ, আই হ্যাভ টু ডু আ কল, আই হ্যাভ টু সেন্ড আ ফিউ ইমেলস। সো এরকম আমি জানি আমি এত অলস, আমি নিজেকে যদি নিজের ইচ্ছা মতো কিছু করতে দিই আমি এটা করবো না। এই জন্য আই পুট মাই সেলফ ইন এক্সট্রিম কন্ডিশনস, যেখানে আসলে এটা আমার করতে হবেই, না করলে আমি ধরা। সো এরকম সিচুয়েশন আমি এরকম এনভায়রনমেন্ট নিজে বানায় রাখি, যে এনভায়রনমেন্টে এটা না করা ছাড়া কোনো উপায় নেই। যেন আমি যদি কাজ না করি মাসে হিসেবে বেতন দিতে পারবো না, আমি অফিস ভাড়া দিতে পারবো না। সো আমার এটা করতে হবেই। দিস ইজ জাস্ট হাউ আই অপারেট। আমি নিজেকে নিজেই মানে একটা থাকে না ওই টেররিস্ট এমনি ধরে রাখে যে হস্টেজ সিচুয়েশন, আমি নিজেকে এরকম হস্টেজ সিচুয়েশনে রাখি যেন আমি নিজেকে কাজ করি। আই থিঙ্ক দ্যাট ইজ অনলি ওয়ে টু মেক মি ওয়ার্ক। 100%। আমি গত মাসে মানে অক্টোবর 2025 সালে টোটাল আমাদের সাথে যে কজন কাজ করছে, ইন্টার্ন থেকে শুরু করে, এডিটর থেকে শুরু করে, থাম্বনেল ডিজাইনার থেকে শুরু করে, তাদেরকে আমি যে টাকা স্যালারি আমরা দিতে হয়েছে, আমি দিয়েছি পার্সোনালি। দিস ইজ নট নেক্সট রিডার্স, মানে এজেন্সি না, আমার পার্সোনাল। সেটা আমার লাস্ট চাকরির বেতনের 3 ডবলের থেকে 3,000 টাকা বেশি লাস্ট চাকরি। সো এইটা হচ্ছে কারণ আপনি জানেন পডকাস্ট গত মাসে 4টা গেছে। পডকাস্ট এডিটিং আপনার তো টিম আছে, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ। সো একটা জিনিসে আমরা করছি, একটা পডকাস্টে থাম দিলে 3টা ভার্সন মানে এবি টেস্ট করছি আমরা। সো এটা আমার কাইন্ড অফ সেম জিনিস, আমি যদি এটা না করলে আমার বড় ক্লায়েন্ট আসবে না। বড় ক্লায়েন্টকে বড় বিল না সেন্ড করতে পারলে ওইখান থেকে আমি কিছু পাবো না। আমি কিছু যদি পাই, আমি যখন ক্লায়েন্টটা পাচ্ছি, আমি যদি নতুন একজনকে হায়ার না করি, সে যদি ওনাকে হেল্প না করে, তাহলে আমি পডকাস্ট বাদ দিয়ে ওনার কাজ করতে হবে তখন আমার। সো সব কিছু আসলে ইন্টারকানেক্টেড। সো কাইন্ড অফ অনেক কিছু মিলতেছে। ভাই আমরা এই চ্যাপ্টারে সেলস নিয়ে একটু কথা বলতে চাই। আপনি যেহেতু কলসের কথা বলছেন, বেশিরভাগ মানুষ আমার মনে হয় এই জায়গাটা অনেক স্ট্রাগল করে, বিং এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্যাট পার্সন ইজ ট্রাইং টু কমিউনিকেট, তার অ্যাকচুয়ালি নিডস কি, অ্যান্ড মাঝখানে অনেক কিছু স্কিপ করে ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ডিং ওকে কি দিলে ও কনভার্ট হবে। আপনি এই পর্যন্ত হাজার হাজার সেলস কলস করছেন, কয়েকটা টিপস বলেন যেটা দিয়ে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য খুবই ফোকাস করতে হয়। আপনি কিছু বলেন, তারপর আমি কিছু বলবো। অনেক টেকনিক্যাল হয়ে যাবে, নো প্রবলেম। আই থিঙ্ক প্রি কোয়ালিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রি কোয়ালিফিকেশন যদি প্রপার থাকে তাহলে কল বিকাম ইজি। সো প্রি কোয়ালিফিকেশন মানে কি? প্রথম কথা হচ্ছে কি, আমি ধরেন মাথায় চুল কীভাবে উঠে এই ভিডিও মানে এই তেল আমি বিক্রি করবো,
এখন যদি যার মাথায় অনেক চুল তার কাছে যদি আমি কলে যতই চেষ্টা করি কোনো লাভ নেই। হ্যাঁ সো আমার প্রি কোয়ালিফিকেশন থাকা লাগবে কার মাথায় চুল বেশি তার টাক বেশি বড়। সো যদি আমার প্রি কোয়ালিফিকেশনটা থাকে তাহলে দেখা যাবে সেলস কল ইজ ভেরি ইজিয়ার ফর মি। আচ্ছা ধরুন আমি প্রথম কাজ হচ্ছে কি আমার লিড লিস্টটা বের করা। কলের আগে লিড লিস্ট আমি বের করলাম যে হচ্ছে কি টাক, ধরেন মাথায় চুল কম এরকম, যাদের মাথায় চুল কম তারা রাগ করেন না। সো যাদের মাথায় চুল কম এরকম ধরেন 200 মানুষের আমি লিস্ট বের করলাম। লিস্ট বের করার পরে কি তাকে যদি ধাপ করে কলে নিয়ে এসে একটু প্যারা, তাকে আমি কি করবো, সে আমার কল বুক করলো, এবার আমি আরেকটা ইমেল পাঠাবো প্রি কল ফ্লো যেটাকে বলে। ইমেলে কি থাকে, ধরেন একটা কেস স্টাডি যে এমন একজন মানুষ যার মাথায় চুল কম ছিল, সে আমার তেল দেওয়ার পরে তার চুল গজা শুরু করেছে, এরকম একটা ভিডিও তাকে আমি পাঠিয়ে দিলাম ইমেলে যে ভাই তুমি এটা দেখো। এটারও আগে একটা স্টেপ আছে ভুলে গেছি। সো কল বুক করার পরে একটা থ্যাংক ইউ পেজ থাকে যে আপনি কল বুক করছেন, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ পেজের নিচে আর একটা ভিডিও থাকা দরকার। এই ভিডিওটা 2 মিনিটের বা 1.5 মিনিটের ভিডিও বা 3 মিনিটের ভিডিও, যেখানে তাকে আমি বলবো কলে কি হবে, যেন কলে আসার পরে তাকে আমার বোঝানো লাগে আচ্ছা কলে আমি তোমাকে কলে এই নিয়ে কথা বলবো, তোমার এই আমার জানা লাগবে। সো যদি একটা প্রি কল একটা ভিডিও থাকে জাস্ট কল বুক করার পরে থ্যাংক ইউ পেজে থাকবে যে আচ্ছা আমার নাম এটা, আমরা কলে এই নিয়ে কথা বলবো, তুমি যদি এই জিনিসগুলো প্রিপেয়ার করে রাখো তাহলে আমাদের কলে কথা বলার জন্য আমাদের ইজি হবে। সো ও কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারে যে কলে নিবে, তাহলে ও কিছু কোয়েশ্চেন করলো আমাকে ভেগ ওপেন এন্ডেড অ্যান্সার দেবেন, আমাকে প্রপার সলিড অ্যান্সার দিতে পারবে, ওটা শিওর হবে কি বলতে হবে আমার সাথে। এরপরে কিছু প্রি কল ফ্লো ইমেল থাকা লাগবে, যেটা কেস স্টাডি ইমেল পাঠাইলাম, ওভার ভিডিও, কিছু রিটেন টেক্সটে পাঠাইলাম, টেস্টিমোনিয়ালস, জাস্ট ওকে সোশ্যাল প্রুফ দিয়ে আর হচ্ছে কি ক্রেডিবিলিটি দিয়ে ভরায় ফেলাইতে হবে। ইউজুয়ালি আমি যেটা করি 3টে ইমেল পাঠাই ইভেন বিফোর দ্য কল, ডিপেন্ডিং অন কখন কলটা বুক করছে। তাহলে যেটা হয় অথরিটি আরও বেড়ে যায় এই ছোট সময়ের ভিতরে। এক্স্যাক্টলি। আর যেহেতু থ্যাংক ইউ পেজের কোন মানুষ আমার কতখানি ভিডিও দেখছে এটা আসলে দেখাও যায়, আমি আসলে বুঝতেও পারি তার অ্যাওয়ারনেস কতখানি। তো যদি প্রপার অটোমেশন ইন প্লেস থাকে তাহলে দেখা যাবে কলে ঢোকার সময় আমার একটা ড্যাশবোর্ড থাকতে পারে, যে ড্যাশবোর্ডে আমি দেখতে পারতেছি এই ভিডিওটাও এতখানি দেখছে, ও আমার ব্যাপারে এই জানে XYZ। প্লাস কলের আগেও আমাদের একটা প্রি রাউটিং ফর্ম থাকে, এই ফর্মের ভিতরে তার অ্যান্সারের উপর আসলে ডিপেন্ড করে যে আসলে তাকে আমি কিভাবে ট্যাকেল করবো, তার কোন কোন প্রবলেমগুলো আছে যেগুলো নিয়ে আমি আসলে জিজ্ঞেস করতে পারবো। এগুলো হচ্ছে মোস্টলি প্রি কোয়ালিফিকেশন। এরপরে কলে আসার পরেও আসলে ডিপেন্ড করে আমি কি সার্ভিস, কি অফার, কোন ক্লায়েন্ট কত মানে কোন টিকিট তার কাছে বিক্রি করতেছে, মানে কত টাকা তার সার্ভিস তার কাছে বিক্রি করতেছে, এর উপর ডিপেন্ড করে আমার অ্যাপ্রোচটা কেমন হবে। আই থিঙ্ক এই জিনিসটা ইম্পর্টেন্ট ইজ হ্যাভিং আ ভেরি গুড মাইক। ইয়েস, থিঙ্ক মাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হ্যাভিং আ গুড ক্যামেরা ইফ ইউ ক্যান। যদি পিছনে দেখা যাচ্ছে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা টিয়া কালারের একটা দেওয়াল বা একটা টিনের দরজা, তাহলে ইটস গুড টু ইউজ আ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। ইয়েস, কাজ অনেক ভালো থাকলে এগুলো ম্যাটার করে না, আই ডোন্ট থিঙ্ক মানে দ্যাট ইজ ট্রু। আই থিঙ্ক ইট রিয়েলি ম্যাটার্স, ইট কারণ তখন ম্যাটার্স। তুমি সেলস কলে আসতেছো, দে ডোন্ট নো ইউ। সো যতটা প্রফেশনাল, বিকজ আপনি যদি একজন চিপ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে চার্জ করতে চান তাহলে দ্যাটস আ ডিফারেন্ট ওয়ে টু পুট ইট। বা যদি আপনি চান যে আসলে আমি মার্কেট স্ট্যান্ডার্ড প্রাইস চার্জ করবো, তাহলে দেখাতে হবে যে আপনি অনেক মানুষের সাথে কাজ করছেন, আপনি তাহলে ভালো টাকা কামান, তাহলে আপনার সেট আপটাও ভালো, আপনি ধাপ করে নতুন শুরু করছেন না, তাই না? সো এই ক্রেডিবিলিটির জন্য আই থিঙ্ক এই ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার, যেরকম বলে এখানেও আসলে আই থিঙ্ক ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার। সো প্রপার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যদি ল্যাপটপ থাকে একটা প্রপার ওয়েবক্যামে ইনভেস্ট করা, এই টুকটাক জিনিসগুলো থাকার পরে ইউ গেট ইন দ্য কল। কলে আসার পর আমি যেটা ইউজ করি, ইউজ এন AI, ইটস কল্ড ক্লুলি। নোট নেই, মিটিং। জাস্ট নোটস নেয় না, সো নোটস নেওয়ার অনেক টুল আছে, যেমন ফায়ারফ্লাইজ আছে, হ্যাঁ। ক্লিক আপ নোট টেকার আছে, অনেক আছে। এটা জাস্ট নোট নেয় না, সো ও নোট নেয় প্লাস ইটস লাইক এ রিয়েল টাইম অ্যাসিস্ট্যান্ট। সো ধরেন যখন কল বুক করে তাদের ব্যাপারে তো তারা কিছু কোয়েশ্চেনিয়ার ফিল আপ করে বা তাদের নাম লেখে, ইমেল লেখে, ওয়েবসাইট লেখে। সো কলে ঢোকার সাথে সাথে আমাকে লিখে দেয় যে আমি তখন এত রিসার্চ করি না কার সাথে কল, ধরেন আমি ধাপ করে জয়েন করছি, ও আমাকে বলে দেয় তুমি এর সাথে কল করতেছো, তার কোম্পানি এটা, সে এই করবে না করবে। এটা কলে ঢোকার পরে এটা মনে হয় যেমন একটা ট্রান্সপারেন্ট ড্যাশবোর্ডের মতো এটার উপরে ফ্লোট করতে থাকে উপরে। তো এটা আলাদা স্ক্রিন না, কোনো কিছু না, কলে ঢোকার অবস্থায় আপনি সব দেখতে পারবেন। আরও 2টা অ্যামেজিং ফিচার আছে এটার ভিতরে। প্রথম জিনিস হচ্ছে, একটা ফিচার হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন, সেটা শুনতে থাকে রিয়েল টাইম ও কি কথা বলতেছে। ধরেন আপনি একটু কোনো জায়গায় লস, আপনি জানেন না ওনাকে কি জিজ্ঞেস করবেন, সো ফলো আপ কোয়েশ্চেন বাটনটাতে ক্লিক করলেও আপনাকে কোয়েশ্চেন দিয়ে 2-3টা তো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারো, ডিপেন্ডিং Yes. ওর সাথে মাত্র কি কথা হয়েছে। রিয়েল টাইমে কিন্তু জিনিসটা হইতে থাকে, আর জিনিসটা আপনার উপরে ওভারলের মতো থাকে, তো তো তারা বোঝেন আসলে কি আছে। প্লাস এখানে এমন একটা ফিচার আছে, আপনি স্ক্রিন শেয়ার করলে এটা দেখা যায় না, এই জিনিসটা সামনে এসে গেলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এইটা একটা দারুণ ফিচার, কারণ অনেক সময় স্ক্রিন শেয়ার করে দেখাতে হয় যে সি দিস ইজ আওয়ার ও ক্লায়েন্ট। যদি দেখতেই পারে আমার কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে জিজ্ঞেস করবে, জাস্ট ডাজন্ট লুক প্রফেশনাল। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান থিং, যেটা সো এইসব নিয়ে কথা বলে আই গেট এক্সাইটেড। প্লিজ, উই হ্যাভ দ্য হোল ডে, যতক্ষণ পর্যন্ত দুনিয়া আসতেছে। সো এখানে যেটা হয় যে ফলো আপ কোয়েশ্চেন করা যায়, প্লাস ও যদি কোনো কোয়েশ্চেন করে আপনি জানেন হঠাৎ করে কি অ্যান্সার দিবেন সেটাও করতে পারেন। যেমন আমরা একটা ভিসি ফার্মের সাথে অ্যাফিলিয়েটেড একটা বড় কোম্পানির সাথে কাজ করছিলাম, তারা আমাদের বলছিল যে আমরা সিরিজ A কোম্পানির সাথে কাজ করি, সিরিজ C কোম্পানির সাথে কাজ করি না। আমি জানি না ধরেন সিরিজ A সিরিজ C কি, রিয়েল টাইমে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাকি, যখন এরকম বাসওয়ার্ডগুলো ইউজ করে বাম পাশে লেখা শুরু করে যে ডিফাইন সিরিজ A, ডিফাইন সিরিজ B, আমি যদি বাটনে ক্লিক করি বাম সাইডে আমার আরেকটা উইন্ডোসের ডেফিনেশন শুরু হয় সিরিজ A কি সিরিজ B কি। সো ইনস্ট্যান্ট কন্টেক্সট পেয়ে যাই আমি। আই থিঙ্ক দিস ইজ আ লাইফ চেঞ্জিং
সর্ট অফ মিটিং অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা পাইছি, আর আমার জন্য এটা খুব হেল্পফুল ছিল। আসলে এটা কখনোই পসিবল না যে কোনো কলে আপনি সবকিছু জানবেন। এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ওই সময় আপনি গুগল করতে করতে যখন স্ক্রিন শেয়ার করবে, ও বুঝবে যে হি ইজ নার্ভাস। এটাই এটা একটা জিনিস। তো এটা একটা জিনিস। সেকেন্ডে যেটা হয় যে এটা কলের পর একটা কলের থাকে, সামারি থাকে। সো আমার যদি মিটিং মিনিটস। রাইট, মিটিং মিনিট, সো সিইও বা হচ্ছে কি আমার অপারেশনস থেকে যাকেই আমি দিব, তাকে জাস্ট কলের সামারিটা দিলে বা যে ক্লায়েন্টটাকে অনবোর্ড করবে তার জন্য ইজি হয়ে যায়। একটা ফলো আপ ইমেলের বাটন থাকে, যে কি কি কথা সেটার উপর ডিপেন্ড করে নেক্সট অ্যাকশনের পোস্টে ফলো আপ ইমেলে থাকে, যে সেন্ড বাটন দিলে সেন্ড হয়ে যায়। যাই হোক, আমাকে ক্লিয়ারলি কোনো টাকা পয়সা দেয় না এগুলো প্রিচ করার জন্য, বাট মাসে $20 $2,500 লাগে। বাট সেলস যারা আসলে প্রপার ব্যবসা করে মাসে $1-2,000 কামায়। এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হায়ার করার জন্য তারা মাসে $1,00,000 দিল, এত প্রপার একজন অ্যাসিস্ট্যান্ট পাবে না। সো যদি $2,500 দিয়ে রাখা যায়, ওয়াই নট? হ্যাঁ, আমার এটা এখন একটা অনেকগুলো জিনিস এরকম বলেন না। টার্গেট, মানে কি বলে, আমার এরকম অনেকগুলো টুলে সাবস্ক্রিপশন নেওয়া আছে। চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তারপর হচ্ছে আপনার ক্যানভা আছে, তারপর ক্যাপকাট আছে, তারপর আরো কি কি যেন আছে মনে নেই। সো ইট হেল্পস, ইট ওভারঅল হেল্পস। আই থিঙ্ক সো টু। আমি কালকে আমার গাড়িতে আছে আমার প্যাডটা, কালকে আমি হিসাব করতেছিলাম সাবস্ক্রিপশন আমাদের মাসে খরচ হয়, আমাদের মাসে $1,280 খরচ হয়ে যাচ্ছে সাবস্ক্রিপশন। $1,280 সাবস্ক্রিপশন। $1,280 সাবস্ক্রিপশন কালকে বসে বসে সব লিখছি। সো আই থিঙ্ক উই ইনভেস্ট। সো 1200, এটা আমি চেষ্টা করছিলাম কমানোর জন্য, 1,000 আনা যায় নাকি, কিছু আননেসেসারি আছে, বাট আই থিঙ্ক ইট রিয়েলি হেল্পস। আই থিঙ্ক $1,280 যদি আমি এমপ্লয়ীদের রিপ্লেস করতে চাইতাম, আরও 10x লাগতো আমার, বাট 5x লাগতো। এটা আরেকটা যেটা বলছিলাম, যখন যেহেতু আমরা সেলস কলের কথা বলতেছিলাম, আমাদের কিছু প্রসেস আছে, কিছু স্ক্রিপ্ট আছে। আই থিঙ্ক যারা সেলস কলে যায় ম্যাক্সিমাম মানুষ আমরা যেটা ভুল করি, আমরা জাস্ট ফ্রি স্টাইল করি, যে ঢুকি, আচ্ছা কি অবস্থা ভাই, আমার মন যেরকম সেরকম। আমি ওটা আগে করতাম। এটাতে যেটা হয়, যেদিন আসলে সবসময় আই ডোন্ট পারফর্ম অ্যাট মাই বেস্ট, ইয়েস। দেখা যায় যে কিছু সময় আমার ব্রেন কাজ করতেছে না, কিছু সময় আমি জাস্ট লস্ট, ইট জাস্ট ডাজন্ট মানে অলওয়েজ ওয়ার্ক। সো এটা এবং যদি অনেক সময়, সরি টু ইন্টারাপ্ট, অনেক সময় যেটা হয় কলের ওই পাশের যে মানুষটা, সে যদি ইন্ট্রোভার্ট হয় আরো ডিফিকাল্ট হয় আপনার জন্য, কারণ সে নিজে থেকে কথা বলতেছে না। অ্যান্ড আপনি যদি অতিরিক্ত কোয়েশ্চেন করেন, তখন সে বিরক্ত হয়ে যেতে পারে, যে উই নিড সামওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড, সো দ্য থিং ইজ উই নিড দিস, এরকম বলে কিন্তু অনেকেই। মানে আমার এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে। রাইট। সো আমরা যেটা বলি এটাই, যে আমরা হচ্ছে কি একটা প্রি ডিফাইন্ড স্ক্রিপ্ট রাখার চেষ্টা করি। অবশ্যই একটা স্ক্রিপ্ট ফলো করে ডাইরেক্ট কথা বলা যায় না, ইট হ্যাজ টু বি ডাইনামিক, বাট একটা ফাউন্ডেশন বা একটা স্ট্রাকচার যদি থাকে, যে আসলে ম্যাক্সিমাম কথাবার্তা আমার এটার অ্যাঙ্গেলে হবে, তাহলে দেখা যায় কি এটা ইজিয়ার টু অ্যাপ্রোচ আপনার জন্য। যদি আপনি দিনে ধরেন 6টা কল করতেছেন, আপনি যদি বারবার এরকম ভাবতে থাকেন, আপনি ফ্যাটিকড হয়ে যাবেন, ড্রেনড আউট হয়ে যাবেন। একটা প্রসেস থাকে যেটা দিকে বারবার আপনি তাকাইতে পারতেছেন, আপনার মেন্টাল ব্যান্ডউইথ একটু কম খরচ হয়, আপনার জন্য একটু সহজ হবে। প্লাস যখন এটা আপনি ডেলিগেট করতে চাবেন, আরেক ধরেন আপনার এখন সব বেশি কল চলে এসওপি আসতেছে, থাকবে অ্যাটলিস্ট। রাইট, এটাই সুবিধা থাকবে মনোজন। স্ক্রিপ্টটা যদি ফলো করি, ইট উইল বি ইজিয়ার টু ডেলিগেট, উইল বি ইজিয়ার টু মানে গেট ডান অ্যাজ ওয়েল। আই থিঙ্ক রেজাল্টসও বেটার থাকবে, কনসিস্টেন্ট থাকবে, যেহেতু সবাই একটা সিমিলার টোনালিটি আর সিমিলার স্ট্রাকচারে কথা বলতেছে। ডিপেন্ড করে আসলে, যেটা বলেন কোয়েশ্চেনের দিকে, ডিপেন্ডস অন হু আর ইউ টকিং টু। আমাদের জন্য কত টাকার জিনিস বিক্রি করতেছে, এটা ইম্পর্টেন্ট। রাইট। সো আমরা যেমন চেষ্টা করি, যারা আমরা চেষ্টা করি অনেক কোয়েশ্চেন করার, আমরা চেষ্টা করি তারা যেন নিজেকে ভ্যালিডেট করে। সো যদি আমি অনেক ইনডেপথ যেটা সেলস করলে আমরা কি করি, আমরা কলে নিয়ে একদম ডিটেলস, যে আমরা জাস্ট একদম সার্ভিস ফাউন্ডেশন, আমরা কলে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আপনি সময় নিয়ে আজকে আপনার ডেট থেকে সময় বের করে যে আজকে কলটা বুক করছেন, কেন করছেন? So তাহলে যেটা সে বলে, আচ্ছা আসলে তোমার যখন আমাকে ইমেল করছো, আমার ইউটিউব ভিডিও এডিট করে দিবা, আমি অনেকদিন ইউটিউব ভিডিও করবো করে ভাবতেছিলাম, কিন্তু আসলে করা হচ্ছিল না, কারণ ভালো এডিট পারছিলাম না। তাহলে কি হলো, নিজেই বলে দিল কেন ওর আমাকে দরকার, ও নিজে ভ্যালিডেট করে দিল। তো আমার এসে ওকে বোঝানো লাগতেছে না আমি এই করি তোমার জন্য এই করতে পারবো সেই করতে পারবো, কারণ ও নিজে Exactly. ভ্যালিডেট করে দিচ্ছে আমার কি করতে হবে। মেইন পয়েন্ট হচ্ছে অলওয়েজ কলে তোমার অথরিটি থাকতে হবে, যারা, কারণ টাকা দেবে ও, তুমি বিক্রি করতেছো। তো তোমার যদি অথরিটি না থাকে, ও বাইক করবে না। সো ওর এখানে দরকার বলে আসছে, রাইট, এটা ওর দরকার। ইম্পর্টেন্ট। আমরা একটু মিনমিন করি, এটা আমি দেখছি অনেক কলে। আমরা মিনমিন করি না। যেমন আমি জেরেমি মাইনার, বিশাল বড় সেলস কোচ, ও যেটা বলে, অনেক সময় যেটা বলি যে থ্যাংক ইউ ফর বুকিং দ্য কল, ঢুকার পরে ও বলে, যেটা কেন বলছো, হোয়াই ইউ থ্যাঙ্কিং দ্যাম, প্রবলেম কি ওর না তোমার, প্রবলেম ওর, এক্স্যাক্টলি। ইউ আর সলভিং ইট ফর হিম, সো ইউ ডোন্ট হ্যাভ টু থ্যাংক হিম। আর আরো কিছু জিনিস যেমন বলা উচিত না, যেমন আফটার দ্য কল, যে ফলোইং আপ, এই টাইপের সব ইউজ করা যায়। সো জাস্ট ট্রাই টু মেক শিওর যেটা যেন একদম সেলসই না হয়, যেন দেখে না বোঝে যে ইউ আর ট্রাইং টু সেল সামথিং। সো এটাই আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের একটা ডিফারেন্ট প্রসেস আছে। কেউ যদি একটা প্রপার সেলস কোচের কোনো ভিডিওস দেখে, বা যদি কোনো লাইভ ব্রেকডাউন দেখে, মানুষজন যখন ক্লায়েন্ট ডিউসগুলো হ্যান্ডেল করে, আই থিঙ্ক উইল বি ইজিয়ার টু হ্যান্ডেল। বাট মেন কথা, জাস্ট ডোন্ট ফ্রি স্টাইল ইট, একটা থাকা উচিত, এসওপি থাকা উচিত, এরপর আই থিঙ্ক বাংলাদেশে সেলস নিয়ে খুব কম ইনফরমেশন আছে। যদি পসিবল হয় আমরা হয়তো আবার কখনো এটা নিয়ে একটা খুবই ইনডেপথ বসবো, কারণ আমি পার্সোনালি সেলসে অনেক বেশি ইন্টারেস্টেড। আমি হয়তো ফরেন ক্লায়েন্টসকে সেল করিনি, বাট আমার লাইফ চেঞ্জ হয়েছে সেলস শেখার পর থেকে। আমার নিজের চ্যানেলে অনেকগুলো সেলস নিয়ে ভিডিও আছে, যে কীভাবে করে হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট, হাউ টু ডু রিসিপ্রোকাল ফেভার। আমরা যেমন রিসিপ্রোকাল ফেভার একটা ইউজ করি, কোনো একটা প্রবলেম সে ফেস করতেছিল, অনেক কিছু ফ্রিতেই আমরা করে দিই। যেমন আমাদের সার্ভিসটা তো মিডিয়া বাইং, আমাদের একটা ইন্টার্নকে দিয়ে ধরেন কথার কথা, আপু দেখতে, বা ভাইয়া, বাংলাদেশি মার্কেটে আমরা কাজ করি অনেক,
যেহেতু আমাদের মেইন এজেন্সিটাই বাংলাদেশি, আই ক্যান সি দ্যাট ইউর ট্র্যাকিং ইজ নট ওকে, ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট নিড টু পে আস এনিথিং, আমাদের একজন আপনার ট্র্যাকিংটা সেট করে দেবে। সো যেটা হয় যে এক মাস 2 মাস পরেও ওনার যখন আবার রেজাল্ট খারাপ আসে, তখন ভাই আপনার তো ট্র্যাকিং করে দিয়েছিলেন, আপনার একটা ভিডিও দেখলাম, আসলে এটা আবার আনফেয়ার হয়ে যাবে, কারণ আমার ভিডিওতে সে ওগুলো দেখতেছে। সো আমার তো বাংলাদেশি মার্কেটে একটু স্পেসিফিক জিনিসে অথরিটি আছে। সো আপনার যেখানে কাজ করেন বাইরের মার্কেটে তো ইউ ডোন্ট মেক আ লট অফ ভিডিওস, এখন আমি দেখছি লিঙ্কডিনে কয়েকটা করেন, বাট ডু ইউ ইউজ ইউর পার্সোনাল ব্র্যান্ড ফর দ্যাট? কারণ দুইটা ডিফারেন্ট হবে, কারণ একটাই কিন্তু আপনাকে অথরিটি মনে করে সে মোটামুটি অলরেডি 90% কনভিন্স যে টাকা কম দেওয়া লাগতে পারলে আমি ওর সাথেই কাজ করবো। সো আমাদের ক্ষেত্রে ওই ফ্লেভারটা আমরা একটু পাই, বাট তা বাদে আপনারা মোটামুটি বিজনেস এবং মিল নাফি দুইটাকে আলাদা রাখার চেষ্টা করেন। এটা আলাদাই। আলাদা তো যেটা হয় আইডিয়ালি আমি যেটা করি সেটা প্রপার না। So, আমরা চাই হচ্ছে প্রপার ভিডিও বানানোর। যদি আমি পার্সোনাল ব্র্যান্ডটা ইংলিশে থাকতো এমজেড মিডিয়া, তাহলে আমাদের আমি শিওর আমাদের অনেক বেশি ইনবাউন্স আসতো, যেটা করার জন্য আমরা চেষ্টা করছি। বাট একদম যে না সেটা বলবো না। যেমন আমাদের ইনবাউন্ডের জন্য মোস্টলি ওয়ার্ড অফ মাউথ বা রেফারেল, মানে একজন ক্লায়েন্ট আরেকজনকে বলে। আর আরেকটা যেটা হয় যে মোস্টলি আমাদের আউটবাউন্ড যায়। সো আমরা ইমেলস করি, ডিএমস করি, এরকম আউটবাউন্ড ক্যাম্পেইনস রান করি। ইনবাউন্ডে যেটা আসে আমাদের লিঙ্কডইন আই থিঙ্ক ইজ আওয়ার বিগেস্ট লিড জেনারেটিং সোর্স ইনবাউন্ডে। লিঙ্কডইনে জাস্ট ফলোয়ার্স বেশি তো অবশ্যই দেখা যায়। আসলে আমার আই থিঙ্ক 64,000 বা 63,000 ফলোয়ার আছে। যদি আমি বাংলায় পোস্ট করতাম তাহলে এতদিন আমার 3 লাখ ফলোয়ার হয়েছে। এত হইতো না, বাট 1 লাখ ফলোয়ার হইতো, 1 লাখ ফলোয়ার হইতো যদি আমি বাংলায় কন্টেন্ট পোস্ট করতাম। তো যদি দেখেন আমার ফার্স্টের দিকের কন্টেন্ট ছিল লিঙ্কডইনে একটু বেশি জেনারেল সার্ফেস লেভেল বাংলাদেশি অডিয়েন্সের জন্য। রিসেন্টলি অ্যাটলিস্ট লাস্ট 6 মাস বা ক্লোজ টু 1 ইয়ার আমার সব কন্টেন্ট হচ্ছে একটা স্পেসিফিক মার্কেটের জন্য, যে মার্কেটকে আমরা টার্গেট করতেছি। সো লিঙ্কডইনে আমাদের অনেক বড় বড় ক্লায়েন্ট আসে ইনবাউন্ডে। আমার কাছে মনে হয় না সব ব্র্যান্ড মানে সব প্ল্যাটফর্মও দরকার, জাস্ট একটা প্ল্যাটফর্মে যদি ইফ ইউ ক্যান সেট ইউরসেলফ আপ এজ অ্যান অথরিটি, আই থিঙ্ক উইল ডু ওয়ান্ডার্স ফর ইউ। যেমন জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করে, যেহেতু ম্যাক্সিমাম মানুষ যারা এই ভিডিওটা দেখবে তারা হচ্ছে যে কোনো একটা আইটি এনেবল বিজনেসে আছে। সো তারা হয়তো বা আসানা বা ট্রেলো বা monday.com জিরা কিছু ইউজ করবে, রাইট? সো ক্লিকআপ ইজ আ ভেরি বিগ হাউস হোল্ড নেম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের দিকে। আই থিঙ্ক নোশন $8 billion ভ্যালুয়েশন ছিল, ক্লিকআপের $4 billion। আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুয়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি আফটার নোশন। 2021 সালেই তাদের ভ্যালুয়েশন $4 billion ছিল, এখন হয়তো 8-10 বিলিয়ন, জানি না। আ ভেরি বিগ কোম্পানি। এত বড় একটা কোম্পানি যাদের অন্যান্য যারা এক্সটার্নাল ভেন্ডার্স তারা হচ্ছে ধরেন একজন মিস্টার বিস্টের সাথে কাজ করছে, তারা ক্রিস্টোফার নোলানের সাথে সিনেমা বানাইছে, আর এখানে আমরা বাংলাদেশে মিরপুর ঢাকায় বসে তাদের জন্য কাজ করতেছি। কিভাবে কাজ করতেছি? জাস্ট বিকজ অফ আ ভিডিও আমি যেটা লিঙ্কডইনে পোস্ট করছি। সে আমার সাথে কানেক্টেড ছিল, সে আমার ভিডিওটা দেখতে, দেখার পরে সে আমাকে মেসেজ করে বলছে যে ব্রো আমি তো আই থিঙ্ক রিয়েলি লাভ ইউর ওয়ার্ক, উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার। সো আই থিঙ্ক যে কোনো জায়গায় পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জন্য লিঙ্কডইন ডাজ দ্যাট ফর আস। আর জাস্ট ওয়ার্ড অফ মাউথ, এটা বাদে ইনবাউন্ডে তেমন আর কিছু লাগে না আপাতত। পারফেক্ট। সেলস আমার খুবই মানে প্যাশনের একটা জায়গা, এবং আমি যেখানে আমার যারা 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 আমাদের ভিডিও দেখে আমি প্রত্যেককে বলি যে ওয়েন ইউ আর মেইলিং সামওয়ান বা যে কোনো কাজে, ধরেন রিসেন্টলি একটা খুব ফানি একটা জিনিস হয়েছে, আমি এটা পোস্টও করেছি। একটা ভাইয়া আমাকে ইনবক্সে মেসেঞ্জারে ফেসবুকে পার্সোনাল প্রোফাইলে মেসেজ করেছে যে ভাইয়া একটা এজেন্সি ক্রিয়েট বলে না, লিখছে বাংলিশভাবে, আপনার জাজিং জাস্ট রিপোর্টিং, উনি বাংলিশভাবে লিখেছে ভাই একটা এজেন্সি ক্রিয়েট করতে চাই, কিভাবে করে ক্লায়েন্ট পাবো, আমাকে একটু হেল্প করেন। মানে কিভাবে করে ক্লায়েন্ট পাবো, আমি যেন ওনার অ্যাড চালাই দিই, উনি অন্যর অ্যাড চালানোর জন্য চাচ্ছে। তো এটা শুনে আমার একটু কষ্ট পাইছি তখন, বাট এমন না যে তারপরে ওটা পাওয়া আমি অফ করছি। আমার তো ফলোয়ার অনেক কম, ফেসবুকে 22,000 মতো আর ইউটিউবে 11,000 মতো। আমি যদি এটা পাই তাহলে আপনারা কত পান? তাহলে হাউ ডু ইউ ডিল উইথ দিস? বা আপনি কি দেখেনই না? পাই, আমার এডিটর আপনার ফ্যান, সো আমি পাই। সত্য কথা বলতে আমি চেষ্টা করি যত সম্ভব এরকম ইন্টারপার্সোনাল রিপ্লাই দিয়ে হেল্প করার। সত্য কথা বলতে আমি ভিডিওই বানাতে পারছি না, কারণ সময় পাচ্ছি না। আসলে সময় পাচ্ছি না আমি বলবো না। প্রথম কথা আমি অনেক অলস, যেটা বারবার বলতেছি, আমি অনেক অলস। সেকেন্ড কথা হচ্ছে কারণ সবসময় আমি যদি কাউকে একটা উত্তর দিতে চাই আমার কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তাকে উত্তর দিতে হবে। আমার মেন্টাল ব্যান্ডউইথ সবসময় থাকে না যে এটা অন্য জায়গায় মেন্টাল ব্যান্ডউইথ আমার প্রতিদিন খুব লিমিটেড। সো আমি এক জায়গায় কাজ দিয়ে দিলে পরের সময় আমি আর মাথা কাজ করবে না, আমি চলতেছি, কনটেক্সট সুইচিং অনেক ঝামেলা হয়ে যায়। রাইট? সো এই জন্য যেটা হয় আসলে সম্ভব হয় না সব সময়। চেষ্টা করি টুকটাক যতখানি সম্ভব হয়, চেষ্টা করি কিছু কমিউনিটি অ্যাক্টিভিটিস করার। মাঝে আমি একটা করছি যে আমি আমার মানুষজন যারা আমার ভিডিও দেখে আমার সাপোর্টার্সদের থেকে আমি 10 জনের সাথে ডিনার করছি। কোনো স্টিং না, আমার কোনো প্রোডাক্ট আছে কিছু, আমি জাস্ট তাদেরকে ডেকে ডিনার করছি, খাইছি, কথা বলছি, দ্যাটস ইট। সো আই থিঙ্ক চেষ্টা করি যতটা সম্ভব কমিউনিটির সাথে এঙ্গেজ থাকার, ইন্টারপার্সোনাল যতখানি করা সম্ভব। বাট আই উডন্ট সে যে আমি 100% করতে পারতেছি। হয়তো বা আমি যদি একটু অলস কম হইতাম আমার একটু করা সম্ভব হইতো, বাট আইডিয়ালি আই ডোন্ট থিঙ্ক আই ডু আ গুড জব দেয়ার। না না,
থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। কারণ কি একটা জিনিস যারা দেখতেছে তাদের বোঝা উচিত যে ধরেন যখন সামওয়ান ইজ নট ইভেন আস্কিং ফর এনি কোর্সেস অর নট ইভেন আস্কিং ফর মানি অ্যান্ড এভরিথিং, সো তখন এখানে একটা ব্যাপার কাজ করে যে সে যা করতেছে তার নিজের ইচ্ছা থেকে করতেছে, অ্যান্ড সে তার সেলফিশ বেনিফিট আমার ভালো লাগতেছে এটা করতে, যে ঠিক আছে। অনেকে হয়তো আপনি এরকম পান যে ভাই আপনার ভিডিও এডিটিং এর এটা দেখে আপনার ইন্সপায়ার হয়ে আমি এখন মাসে 50,000 টাকা ইনকাম করতেছি। আমি একটা এখানে কোর্স রেকর্ড করছিলাম একদম এক্সপেরিমেন্টাল। সো আমি ঢাকাতে একজনের সঙ্গে দেখা করতে আসছিলাম একটা কাজে। আমার খুব মনে হচ্ছিল যে এত টাকা খরচ করে যশোর থেকে ঢাকা আসবো, কি করা যায়, দেখি স্টুডিও খালি আছে কিনা, দেখি খালি আছে। আমার মাথায় নেই যে আমি কি বলবো, এরকমই হয় মোস্ট অফ দ্য টাইম। বাট কি করবো ভাবলাম যে ঠিক আছে একটা ভিডিও বানাই, খুবই সিম্পল ভিডিও, মানে একটা কোর্স 3-4 ঘন্টার, কি হাউ টু আর্ন 50,000 টাকা ইউজিং মিডিয়া বাইং অর এনি কাইন্ড অফ স্কিল। খুবই সিম্পল, গেট 5 ক্লায়েন্টস বাংলাদেশি, গেট 10,000 টাকা ইচ, গেট 50,000 টাকা। এটা খুবই দুধভাত একটা কাজ। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি করে দেখাই দিব, কিছুই না। আপনি খালি যদি টাকা না থাকে প্রথমে বিভিন্ন ই ক্যাবের গ্রুপ, এখানে যে অ্যান্ড্রুম এটা চেঞ্জের পর তো এটা হয়েছে, আপনাদের এটা করা উচিত। এরকম 20টা যদি আপনি লেখেন, বিভিন্ন ফিমেল গ্রুপ আছে যারা হচ্ছে ফিমেল অন্টারপ্রেনাররা থাকে, এরকম আপনি 10,000 টাকা আপনাকে দিবেন, আপনি এত বাজে অ্যাডে, এটা তো আসলে কোনো কথা না। 5টা ক্লায়েন্ট পাইলে দিনে বেশি সময় লাগবে না, 3-4 ঘন্টায় 5টা ক্লায়েন্ট ম্যানেজ করা যায়। ভিডিও এডিটিং ইজ আ থিং যেখানে আপনার অ্যাক্টিভলি কাজ করে ডেলিভার করতে হবে। মিডিয়া বাইং ওরকম না, ইউ ক্রিয়েট দ্য ক্যাম্পেইন ওয়ান্স, ইউ আন্ডারস্ট্যান্ড থিংস, আপনি ক্রিয়েটিভ মাঝে মাঝে রিফ্রেশ করেন, প্রতিদিন একটা আপডেট, হাই সিমস লাইক দ্য ক্যাম্পেইন ইজ ডুইং গুড, ওকে, এরকম আপডেট দিতে থাকেন, আর আপনার কিচ্ছু করতে হবে না। আমাদের যে জার্মান ক্লায়েন্টের কথা বললাম, উই চার্জ হিম, ভালো চার্জ করি, এখানে বলতে যাচ্ছি না, বাট ওর লাস্ট 1 মাসে আমি যদি বলি 26 মিনিট টাইম দিছি আমি হয়তো সর্বোচ্চ। আমি জাস্ট দেখছি কয়েকটা জায়গায় প্রবলেম হয়েছে, আমি আমাদের যে সিরাজ, যে আমাদের ইন্টারন্যাশনাল সিরাজ, আই থিঙ্ক নাও ইউ শুড ক্রিয়েট আ টপ অফ দ্য ফানেল ডিমান্ড জেন ক্যাম্পেইন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ও 1178 ইউরো মতো এই মাসে ও রেভিনিউ করছে, সোলো ফাউন্ডার, ও নিজেই জার্মানিতে ডেলিভারি করে। সো মিডিয়া বাইংয়ে এই সুযোগটা আছে, বা এরকম টাইপের কাজে অনেক সুযোগ আছে এরকম। আচ্ছা, তাই বলে এই না যে কেউ মিডিয়া বাইংয়ে চলে আসেন এটা শুনে, বাট সুযোগ আছে এটা বলতেছি। সো এটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক? I think the same, bro. You have to just understand যে আমি কি করতেছি, আর you have to see যে আমার কোন জায়গাটা করে মজা লাগে, এবং ওই স্কিল সেটটা কোন মানুষের মানে সাহায্য হবে। এবার দেখা যাবে কোন মানুষটার ওই সাহায্যতে আমাকে যে টাকা দিবে সেই টাকা তার জন্য দিতে অনেক সহজ, আর আমার জন্য অনেক মজা ওই টাকাটা পাইতে, মানে টাকাটা আমার জন্য অনেক বেশি। তো মজার মানে ইটস দ্য মোস্ট সিম্পলিফাইড ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট। যে আমি বাংলাদেশে, ইটস লাইক আমার ইন্টারনেট হচ্ছে ডিজিটাল পাসপোর্ট। তো আমি বাংলাদেশে বসে যদি আমি আয়ারল্যান্ডের কারো কোনো একটা প্রবলেম সলভ করে দিতে পারি, যেখানে তার পাউরুটি কিনতে 3 ইউরো লাগে বা পাউন্ড লাগে, যেটি তার ইউজ 15 করে, টাকা আমার। হ্যাঁ, যেটা তাহলে সেটা বাংলাদেশে 15 টাকা লাগে, রাইট? সো এটা জাস্ট বোঝা লাগবে যে আমি বাংলাদেশিটা 10,000 টাকার জন্য করতেছি, 10,000 টাকা অনেক টাকা নাটাই বাংলাদেশি ই কমার্স বিজনেস ওনারের জন্য। সিমিলারলি একটা হয়তো বা আয়ারল্যান্ডে এমন একটা মার্কেট যেটা আমরা কাজ করছি, ফার্নিচার ওনাদের সাথে কাজ করতেছি, তাদের জন্য ধরেন মাসে 1 লাখ টাকা অনেক টাকা না। জাস্ট মেইন কথা হচ্ছে যে আয়ারল্যান্ডের মানুষ যে ফার্নিচারের দোকানের মালিক, সে তোমাকে বিশ্বাস করবে কিনা। সো এটা বিশ্বাস করার জন্য জাস্ট আমি অনেক ভালো মিডিয়া বাইং করতে পারি তাইলেই হবে না, আমি কি নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারছি নাকি, তার কাছেও কি যাইতে পারতেছি নাকি, মানে আমার সার্ভিস অনেক ভালো, আমি অনেক স্মার্ট, কিন্তু সে যদি নাই জানে আমি এক্সিস্ট করি, তাহলে আমাকে সে কাজ দিবে কিভাবে? সো অ্যাক্টিভলি এদের কন্টেন্ট বানাইতে হবে, বা অ্যাক্টিভলি মানুষজনকে মেসেজ করতে হবে, অ্যাক্টিভলি মানে লিড জেনারেশন প্রসেস এমন একটা প্রসেস যেটা যদি কোনো গিভেন পয়েন্টে বন্ধ হয়ে থাকে, তাহলে কোনো এক সময় কোনো একদিন মানে ইউ উইল ফিল যে আসলে আমি বাড়ি খাচ্ছি। মানে যদি বিজনেসের অনেক ভালো অবস্থা হয়, যে আমার টার্গেট ছিল মাসে 2 লাখ টাকা কামানো, আমি মাসে 10 লাখ টাকা কামাচ্ছি, তারপর লিড জেনারেশন বন্ধ করা যাবে, অ্যাকুইজিশন অফ করা যাবে। অ্যাকুইজিশন অফ করা যাবে না। অ্যাকুইজিশন শুড বি অ্যান অনগোয়িং প্রসেস। আরেকটা জিনিস যেটা আমি শিখছি, যদি কেউ বিজনেস একটু বড় হয়ে যায়, 2-4 জন মানুষ থাকে, এটা আমি আইমান ভাইয়ের কাছ থেকে শিখছি, সরি এটা আমি শিখছি হচ্ছে ইলিয়াস ভাইয়ের কাছ থেকে, পাঠাওয়ের ফাউন্ডার। হায়ারিং এমন একটা জিনিস যেটা কখনো বন্ধ উচিত না। সো মাসে 30 দিন হায়ারিং চলা উচিত। আপনি কাউকে নিবেন নাকি নিবেন না পরের বিষয়, আপনার পাইপলাইনে থাকলো যে একজন যদি চলে যায় তাহলে ফাইন্ডিং বেটার ট্যালেন্টস, রাইট? সো অনেক সময় হয়তো বেটার ট্যালেন্ট আছে, কিন্তু আপনি তাকে, যেহেতু আপনি খুঁজতেছিলেন না, আপনি কাউকে রিপ্লেস করতে পারছেন না এই কারণে। সো আই থিঙ্ক হায়ারিং শুড বি অ্যান অনগোয়িং প্রসেস, অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশন অ্যাজ ওয়েল, মানে দুই দিক থেকে, অপারেশনসের দিক থেকেও আবার অ্যাকুইজিশনের দিক থেকেও, দুই দিকে আই থিঙ্ক এই প্রসেসটা শুড বি অনগোয়িং, ইউ শুড নেভার স্টপ। দোজ অফ ইউ আর ওয়াচিং, আই এম কারেন্টলি লুকিং ফর আ ভেরি গুড ভিডিও এডিটর, একজন না বেশ কয়েকজন। আমি প্রজেক্ট বেসিসে কাজ করবো, খুব ভালো যদি হয় আমরা 3 মাস পরে হয়তো উই ক্যান ডু ফুল টাইম অ্যাজ ওয়েল, সো রিমোটলি অফকোর্স। এটা গেল। আর যারা যারা এই পর্যন্ত দেখছেন, উনি যে কথাটা বললো যে একটা জিনিসের দাম এখানে এত বিদেশে এত, জাস্ট কমেন্ট করেন ডিজিটাল আরবিট্রাজ, এটা করলে হচ্ছে। সো আমরা মোটামুটি শেষে চলে আসি, আমি আর বেশি কিছু জিজ্ঞেস করবো না, কারণ এটাতে অনেক ইনডেপথ যাওয়া যায়, বাট আমাদের আজকে আমরা না যাই। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা ডু ইউ হ্যাভ পিপল যারা আপনার অনেকগুলো কাজ ম্যানেজ করে, নাকি আপনিও এই জিনিসটাতে আছে যে ওকে যতক্ষণে দেবো আমি করে ফেলতে পারবো? না, আমি এরকম ইয়াতে নাই। আমি চেষ্টা করি যতটা, অ্যাটলিস্ট লেটলি আমি চেষ্টা করি যতটা পারি ডেলিগেট করার, যেন আমি পারতেছেন? জাস্ট চিন্তা করতে পারি।
প্রথম দিকে স্ট্রাগল করতাম, বাট আই থিঙ্ক স্লোলি অনেক ইজিয়ার হচ্ছে, কারণ আই থিঙ্ক নেক্সট লেভেল লিডার আমরা অনেকজন বানায় ফেলছে। পারফেক্ট। অনেকজন মানুষজন চলে এসেছে যারা এখন আমাকে বোঝা শুরু করছে। সো এরকম মানুষজন একজন যে চলে গেলে এখন বাড়ি খেয়ে যাবো, যেহেতু অনেক মানুষজন আমাকে একটু একটু করে বুঝতেছে, কেউ একজন চলে গেলে সে টেম্পোরারি সাবস্টিটিউট করতে পারবে, যতদিন একজন নতুন মানুষ এসে সে আবার ওইটা তাকে বুঝাই দিবে। সো আই থিঙ্ক আমরা অনেকটা সেটা করতে পেরেছি এখন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি বিশ্বাসী, মানে আমি পার্সোনালি বিশ্বাসী না, কারণ হচ্ছে আই থিঙ্ক আমার ব্রেনটা এখন এভাবে অপারেট করে যে আমি কাজ নিব হচ্ছে কি অনলাইনে, কাজ করাবো আমি সরাসরি। কারণ যেহেতু আমার পুরো ওয়ার্ক ফ্লোটাই এরকম হয়ে গেছে, আমি চাইলে ধরেন আমাদের ওয়েবসাইট ডিজাইনার হচ্ছে কি রিমোটলি কাজ করে আমার সাথে, So আমার ওকে একটা ফিডব্যাক দিতে 7 দিন সময় লাগে, কারণ আমার ব্রেনটা এভাবে কাজই করে না যে আমাকে ফিডব্যাক দিতে হবে। আমি যখন ক্লায়েন্ট থেকে ফিডব্যাক নিতে পারি, আই এম বিং আ হিপোক্রেট, বাট দিস ইজ জাস্ট আমার যেহেতু এত বছর ধরে ওয়ার্ক ফ্লোট এরকম হয়ে গেছে, আমি জাস্ট এভাবে ফাংশন করি যে মোবাইলে দেখি কাজ আছে, মুখে বলি এই ওইটা তো করতে হবে, ওইটা কই। So I have assistants, I have executive assistants, I have second level managers, I have senior level managers, but পুরাটাই আমার in person, virtual কেউ নাই। Virtual Okay, is will it nice. be a very sensitive question if I ask you what's the most amount you paid someone in a month? আপনার কোনো এমপ্লয়িকে রেঞ্জে বললেও হবে, just to understand, someone can understand and be inspired. 6 আপনি figures. আপনি pay 6 করছেন figures. 6 figures আপনার একজন এমপ্লয়িকে? হ্যাঁ। পারফেক্ট, ওয়াও, দ্যাটস দ্য সিনারিও ইউ ওয়ান্ট। ওকে, আপনি যদি এখন এই পর্যন্ত আসছেন, কয়েকজনকে আপনি ফলো, মানে এমন কয়েকজনকে আপনি ফলো করেন যাদেরকে ভিডিও আসলে অ্যাক্টিভলি আপনি সেভ করে রাখেন, বা মনে হয় ওয়াটসলেটের পরে আমি দেখবো যখন গাড়ি চালাবো পেছনে বসবো, বা ধরেন আমি কোনো ট্যুরে যাচ্ছি আমি তখন এই পডকাস্টটা দেখবো, এমন কি কি শোজ আছে যেগুলো আমি লিস্ট ডাউন করে দিব, হয়তো অন্যরাও দেখতে পারে? এখন ইওর ইনফরমেশন সোর্স। এখন যেটা হয়ে গেছে, এমন না ভিডিও দেখি না, এরকম বড় কোনো ক্রিয়েটর নেই যে হচ্ছে ধরেন ধরা বাঁধা তার ভিডিও আসলে আমি দেখি। এখন বেশি দেখি হচ্ছে কিছু নিশ ক্রিয়েটর যার ফলোয়ার, ধরেন একটা টেকনিক্যাল জিনিস শিখতেছে, নেট অটোমেশন কেমন করতে, সাবস্ক্রাইবার 3200টা, সে ভিডিও দেখছে, আমি পুরো ভিডিও দেখে আরো 4টা ভিডিও দেখে আমার কাছে মজা লাগছে। বাট যদি এরকম বড় কোনো ক্রিয়েটারে একজনই আছে, আমি একজন সবচেয়ে বড় ফ্যান, অ্যালেক্স হরমোজির এখন সব ভিডিও দেখি না, পরে পার্টিকুলার কোনো কিছু আমি স্ট্রাগল করলে আমি সার্চ দিয়ে ওই জিনিসটা লিখে যে হাউ টু হ্যাভ আ বেটার সেলস প্রসেস হাইফান অ্যালেক্স হরমোজি, এবং ওর যদি কোনো রিলেটেড ভিডিও থাকে আমি পুরান আর্কাইভে ওই ভিডিওটা দেখি। আর যেটা হয় এখন, আই থিঙ্ক আই টেক মোস্টলি ইন্সপিরেশনস ফ্রম পিপল ইন মাই নেটওয়ার্ক ইনস্টেড অফ ক্রিয়েটার্স। ধরেন আমি কোনো জায়গায় একটু কন্টেন্ট প্ল্যান করতে পারা খাচ্ছি, আমি কনস্ট্যান্টলি কন্টেন্ট পোস্ট করতে পারছি না, ধরেন আমি আইমান ভাইকে কল দিলাম বা ফাহান ভাইকে কল দিলাম, সো আমার জন্য একটু ইজিয়ার হয়ে গেছে, আমি একটু স্পয়েলড হয়ে গেছি। সো লোকালি জিজ্ঞেস করতে পারতেছি, প্লাস এমনকি ইন্টারন্যাশনালি কেউ যদি এরকম কথা বলে, যদি তাদের কোর্স লাগে, মেন্টরশিপ থাকে, আই জাস্ট বাই ইট, যেন আমার কাছে মনে হয় তার 14 ঘন্টার কন্টেন্ট দেখে আমি ততখানি সময় দিয়ে, তার চেয়ে বেশি যদি আমি তাকে $100 দিয়ে তার একটা ওয়ান টাইম কল বুক করতে গুছানো পারি, আছে জিনিসগুলো। আমার জন্য একটু ইজিয়ার টু টক টু। সো আই থিঙ্ক এখন আর কন্টেন্ট কম কনজিউম করি, মোস্টলি ইন পার্সন কথা বলি, চ্যাটিং করি তাদের সাথে। আই থিঙ্ক আমার অ্যাট সাম পয়েন্ট যখন আমার শুরুর দিকে টাকা কম ছিল, তখন আমার জন্য দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ে। আস্তে আস্তে তখন, এখন অনেক টাকা হয় নাই, বাট তখন হচ্ছে একটু বেশি হয়েছে, যখন আমার কাছে মনে হচ্ছে 14 ঘন্টা দেখার আমার ধৈর্য হচ্ছে না, তার সাথে উল্টা কথা বলা আমার জন্য ফাস্টার, আর আমার ব্যবসার এই পয়েন্টে আমার ভেলোসিটি স্পিড অনেক বেশি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি কাজ করার, এক্সিকিউশন করা আর কি। ওই সময় আই থিঙ্ক জাস্ট আমি কন্টেন্ট থেকে চলে যাই আস্তে আস্তে মেন্টরশিপ বা হচ্ছে গিয়ে কোর্সেস ওই দিকে চলে গিয়েছি। পারফেক্ট, এটা তো আপনি নিজেও করছেন অন্য অনেকের জন্য, যে আপনি যেমন বলেন যে একজন ক্রিয়েটর সে যখন স্টুডিওতে এসে আপনাকে হয়তো মাঝে মাঝে ফোন দেয় যে ভাই এরকম কিভাবে করবো, সো এটা তো আপনিও করছেন, ইটস লাইক বোথ ওয়েজ, রাইট? ওটা একটা সর্ট অফ বলা যায়, মানে নেটওয়ার্কটা এরকমই যে যদি আপনি ভ্যালু নিতে থাকে তাহলে সমস্যা, সো ইউ হ্যাভ টু গিভ ভ্যালু ইন রিটার্ন অ্যাজ ওয়েল, ভাইস, মানে সম্পর্কটা এরকমই থাকা উচিত যে একটা ভ্যালুয়েবল রিলেশনশিপ, দুজন দুজনকে চেষ্টা করবে যতখানি ভ্যালু দেওয়া যায়। ভেরি শর্টের এক্সাম্পল, ধরেন এখন আমার যখন ভিডিও টিডিও লাগবে, আমি হয়তো আপনাকে নক করতে পারছি, ভাই আপনার তো অনেক রিচ আউট করে, ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি সাম, এটা আপনার ধরেন মনে হলো যে আপনার ওয়েবসাইটের ট্র্যাকিং নিয়ে ইস্যু হচ্ছে, আপনি আমাকে ইজিলি বলতে, হাই ভাই একটু চেক করে দেখেন তো এটা কিভাবে সলভ করা যায়, এভাবে করেই তো জিনিসটা হয়। ওকে, আমি আমার এখানে অনেকগুলো পডকাস্টে অনেকগুলো জায়গাতে আমি কোর্স নিয়ে অনেক আজেবাজে কথা বলছি, আজেবাজে কথা ইন দ্য সেন্স লাইক অনেকে আছে অনেক হাই ভ্যালু চার্জ করে ফর ভেরি চানাচুর টাইপের কোর্স, অ্যান্ড অনেক মানুষ অনেক কিছু না বুঝে 1 বছরে 4টা বিজনেস চেঞ্জ করতেছে, অ্যান্ড এটা নিয়ে আমি অনেকগুলো কথা বলছি। আজকে আমি একটা জিনিস রিভিল করি, সিন্স হি মেনশনড অ্যাবাউট দ্য কোর্স। আমি নিজে 2023 সালে আমার চাকরির টাকা জমায় 35,000 টাকার কোর্স কিনছি, আর আমি এখনো পর্যন্ত ওই কোর্সে আপগ্রেড করছি নতুন টু আন্ডারস্ট্যান্ড। সে তখন এখন নতুন এনএটি নিয়ে অনেক কিছু নিয়ে করতেছে, আমি কোর্সের নাম বলবো না, প্রমোট করবো না। আমি এমন কোর্স করছি যেই কোর্সের দাম হচ্ছে 12,000 টাকা, আমি 2023 সালে 24 সালে কিনছি ওই কোর্স। এখন আমি ওটা যদি আপগ্রেড করতে পারি আমি আপগ্রেড করবো। সো কোর্সেস আর নট ব্যাড, ইটস জাস্ট কার কখন লাগবে এটা বোঝা, অ্যান্ড ওই ব্রেনটুকু থাকা যে আমার অলরেডি ফাউন্ডেশন আছে অ্যান্ড টু আপগ্রেড, সো আই ক্যান ডেফিনেটলি বাই সামথিং দ্যাট উইল সেভ মাই টাইম, যেটা আমি ঘাটায় ঘাটায় শিখতাম। সো কোর্স নিয়ে আমার এইটা হচ্ছে ওভারঅল থট প্রসেস। হি অলসো শেয়ার্ড হিস।
সো those of you are watching, আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে ইউ গাইজ ক্যান গিভ ইন দ্য কমেন্টস বিলো। অ্যান্ড মোটামুটি আমরা আজকের এটা শেষ করতেছি। অ্যান্ড ডেফিনেটলি আই ক্যান প্রমিস আমরা হয়তো নেক্সট ইয়ার হইলেও উইল ডু অ্যানাদার, অ্যান্ড যেখানে আমরা সেলস নিয়ে আরও ইন ডেপথে যাবো। অ্যান্ড সেলস নিয়ে আমার এখানেই এই জায়গাতে আরও অনেকগুলো রেকর্ড করা আছে, আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন। ভাই ইজ দ্যার এনিথিং এলস দ্যাট ইউ ওয়ান্ট টু টিচ আস ওভারঅল, বা কোনো সাজেশন বা এআই নিয়ে? তো আমি ইচ্ছা করে ধরি নাই, বিকজ অন্য যেখানে আপনি পডকাস্টে যাবেন সব আপনাকে এআই নিয়ে জিজ্ঞেস করবে, এই জন্য আমি ইচ্ছা করে এটা স্কিপ করছি। বাট তারপরেও আপনি নিজে থেকে কোনো কিছু শেয়ার করতে চান কিনা? না, আই থিঙ্ক আমার তেমন কোনো কিছু নাই ডিফারেন্ট কিছু বলার মতো, বাট জাস্ট সামারাইজ এভরিথিং আমি বলবো যে কেউ যদি এই মার্কেটে ভালো করতে চায়, নতুন হোক পুরান হোক, যেটা বলছিলেন এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট বিসাইডস এআই জাস্ট অ্যাডাপ্টেবিলিটি ইন জেনারেল ইম্পর্টেন্ট। সো জাস্ট সব কিছুতে দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আই থিঙ্ক এখন ওই যে বলতো না টি শেপ, ওরকম হওয়া লাগবে যে জাস্ট কেউ ভিডিও এডিট করতে পারলো না, তার একটু বোঝা দরকার ভাইব কোড কীভাবে করে, যেন সে কখনো অন্য সেক্টরের কাজ যদি করতে চায় যেন করতে পারে, বা যেন তার নিজের একটা ল্যান্ডিং পেজ মানুষের জন্য বানাতে পারে। সে যদি নিজে অ্যাড বানায়, সে যদি চেষ্টা করে যে হচ্ছে ওইটা থেকে আরও বেটার ডেটা নিবে ভাইব কোড করে, সে যদি কিছু একটা কাস্টম কোনো একটা ফর্ম বানাতে চায়, সে ফর্ম যেন যা করা দরকার সেটা করতে হবে। সব কিছুর অ্যাটলিস্ট সার্ফেস লেভেল নলেজ থাকা দরকার, যেন কাজের দিকে তো সাহায্য করবে, প্লাস মানুষের সাথে যেন 1 ঘন্টা কথা বলতে পারে যে কোনো টপিকের উপরে। সো আই থিঙ্ক আরেকটু জেনারেল অ্যাক্রস দ্য বোর্ড ইনফরমেশন থাকা উচিত সবার, যেন অ্যাডাপ্টেবিলিটি বেটার হয়। দ্যাটস ইট। ডু ইউ নো আমার ভিডিওর বিরলগুলো আমি জেনারেট করে দিই, মাই এডিটর ডিড নট, মানে এডিটর মানে ওরা জানতো না ওইভাবে করে কীভাবে ই করতে হয়। তারপর ধরেন অনেকগুলো এরকম ব্যাপার আছে, যেমন আমি একটা ছেলের সাথে কাজ করতাম থাম্বনেল ডিজাইনার। সো আমার অনেকগুলো ভিডিওর থাম্বনেইলে আমার এআই সেল বানানো হয়েছে, কারণ আমি তো অত বেশি মডেলের মতো পোস্ট দিতে পারিনি। ও বলতেছে ভাইয়া আপনি একটু আমাকে কোনো জায়গা থেকে জেনারেট করে দেন, আমি বাদ বাকি টুক করে দিচ্ছি, মানে ও শুধু টেক্সটের কাজ পারে। তখন যেটা হয়েছে, উই এন্ডেড আপ ফাইন্ডিং অ্যানাদার গাই ফর থাম্বনেইল যে রিচ আউট করছিল। আমি ওকে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিছি, বলছে আপনি ইন্টারভিউ নেন। ইন্টারভিউ নিয়ে মনে হয়েছে ছেলেটা হাম্বল, অনেক ইয়াং, ওর বয়স এরকম 15-16 বছর, অ্যান্ড ও এখন আমাদের সব থাম্বনেইলগুলো করতেছে। সো এখান থেকে নীল ভাই যেটা বলছে 100% ট্রু। আমার ওই যে ফিকশন যে আমাকে জেনারেট করতে হচ্ছে, আই বেটার ফাইন্ড সামওয়ান এলস। অ্যান্ড ওদের দুজন কিন্তু সেম টাকাই পাচ্ছে, এমন না যে ও বেশি পাচ্ছে। ও জাস্ট আমাকে এক্সট্রা একটু সস দিচ্ছে, ও এক্সট্রা সস দেয়, ওই আঙ্কেলটা ভালো, ওনার দোকানে আমি যাবো। এটাই ইটস সিম্পলি লাইক দ্যাট। সো দোজ অফ ইউ আর ওয়াচিং, এটা তাহলে কমেন্ট করেন যারা এই পর্যন্ত দেখছেন ডিজিটাল আরবিট্রাজ। অ্যান্ড থ্যাংকস ফর ইউর টাইম ভাই, আপনি অনেক কুইক নোটিসে আসছেন। এই আর কিছু বলার নেই। নো ওয়ারিস, থ্যাংক ইউ ভাই।